রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্ট করাটা কতটা দরকার? 100% দরকার। 100% ভালো পাবেন না। এটা জাপানিজ একটা কনসেপ্ট রয়েছে, ইং অ্যান্ড ইয়াং। দের ইজ গুড ইন এভরি ব্যাড অ্যান্ড দের ইজ ব্যাড ইন এভরি গুড। যাদের আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে বলি পারফেক্ট কাপল, সবথেকে বেশি ডিভোর্স তাদের মধ্যেই হয়। যে কোনো কাপলের মধ্যে যদি কম্প্যারিজন চলে আসে আর একজন পার্টনার যদি অন্য একজনকে কম্পেয়ার করে একটা থার্ড পার্সনের সাথে, ওই সম্পর্কে কিন্তু ফাটল দেখা দেবেই সুনার আর লেটার। আজকালকার জেনারেশন বলে যে সম্পর্কের মধ্যে গ্রিন ফ্ল্যাগ থাকতে হবে, রেড ফ্ল্যাগ থাকতে হবে। ইন রিয়ালিটি যারা ম্যারিড তারা কিন্তু এই জিনিসটার সাথে অ্যাগ্রি করে না, কারণ সম্পর্কে কোনো গ্রিন ফ্ল্যাগ আর রেড ফ্ল্যাগ বলে কিছু হয় না। এখন পার্টনার চুজ করা হচ্ছে বারবিকিউ নেশনের বুফের মতো। ঠিক আছে, আমার কাছে অনেক অপশন রয়েছে, মেনলি ধরুন টিন্ডার, বাম্বল, হিঞ্জে, যেখানে আপনাকে রাইট সোয়াইপ অ্যান্ড লেফট সোয়াইপ করতে হয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু জাজ আ পার্সনস ক্যারেক্টার বাই জাস্ট লুকিং অ্যাট দেয়ার 5 বেস্ট ফটোস অ্যান্ড রিডিং আ বায়ো উইচ ইজ 30 ক্যারেক্টার্স লং। প্রত্যেকটা ম্যারিড লাইফে না 7টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। 30 বছর আগে কলকাতা শহরে আমরা ডিভোর্সের রেট যতটা দেখতাম, আজকের দিনে কিন্তু সেটা অনেকটা বেশি। ঠিক আছে, আলটিমেটলি তারা অ্যারেঞ্জ ম্যারেজ করে, কিন্তু তারাও ওখানেও সুখ থাকে না, কারণ সোশ্যাল মিডিয়া দেখে মনে হয় যে খালি আমার লাইফটাই খারাপ। মেটেরিয়ালিস্টিক জিনিস আর রিলেশনশিপসের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আমি স্ক্রোল করতে করতে দেখলাম যে আমার বন্ধু বালিতে গিয়ে বসে সে ওখানে রিল্যাক্স করছে, কিন্তু আমি এখান থেকে অটো ভাড়া দিয়ে বালি অবধি যেতে পারছি না। ঠিক আছে, এই যে ডিফারেন্সটা হচ্ছে, আমার মনে একটা অ্যাংজাইটি তৈরি করছে যে আমি কেন যেতে পারছি না। অ্যাভারেজ এজ, ঠিক আছে, অফ বাইং আ হাউস টিল ডেট ইজ অ্যাবাউট 35 or 36, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন সেখানে দেখবেন আপনি 21 বছরের লোকজন বাড়ি কিনে নিচ্ছে। আমাকে যদি একটা সাকসেসফুল রিলেশনশিপ করতে হয়, আমাকে যদি একটা লং টার্ম গ্রোথ চাই, হোয়াট আই নিড মোস্ট ইজ কমিটমেন্ট। আমরা সবাই আজকাল ভীষণ কানেক্টেড। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোতে সবসময়তেই অনলাইন থাকছি। এখন সমস্যাটা হলো, আধুনিক যুগে দাঁড়িয়ে এই মোবাইল ফোন আমাদের এই সম্পর্কগুলোকে কি টক্সিক করে তুলছে? আমাদের কাছের মানুষগুলো কি আমাদের থেকে খুব দূরে সরে যাচ্ছে? তাহলে সমস্যার সমাধানটা কি? এইসব নিয়েই আমরা আজকের পডকাস্টে আলোচনা করেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সাইকোলজিস্ট অ্যান্ড রিলেশনশিপ কাউন্সিলর মিস্টার অর্পণ শর্মা, আর আমি আপনাদের সকলের প্রিয় নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। ওয়েলকাম অর্পণ বাবু টু নতুন পাতা সাথে নন্দিনী। আমরা তো আজকাল আধুনিকতার যুগে বসবাস করছি। এবার আমাদের মনে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, এগুলোর জন্য আমাদের কাছের মানুষগুলো বড্ড দূরে সরে যাচ্ছে। সম্প্রতি আপনার সাথে এইমাত্র কথা হচ্ছিল একটা সার্ভে নিয়ে, যে 10 জন দম্পতির মধ্যে 6জনই বলছেন আমাদের ঝগড়ার প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন। কথাটা শুনে হাসি পাচ্ছে, কিন্তু এটা কতটা সত্য? আজকালকার দিনে কলকাতা শহরে এটা ম্যাক্সিমাম কাপলদের জন্যই এটা একদম সত্যি। কারণ কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মানুষজন নিজের রিয়েল লাইফ সোশ্যাল মিডিয়ার সাথে কম্প্যারিজন করে ফেলছেন, আর সেই কম্প্যারিজন থেকে অনেক সমস্যা আসছে। মানে যেমন ধরুন ফর এক্সাম্পল ডিভোর্স থেকে শুরু করে সেপারেশন, ব্রেকআপ হয়ে যাওয়া। যে জিনিসটা ধরুন 30 বছর আগে কলকাতা শহরে আমরা ডিভোর্সের রেট যতটা দেখতাম, আজকের দিনে কিন্তু সেটা অনেকটা বেশি। খালি কলকাতা শহরে না, ইন্ডিয়াতে যে কোনো মেট্রো সিটিতেই তাই। আর সেটা প্রতিমূলত আসছে সোশ্যাল মিডিয়া থেকে, কম্প্যারিজন থেকে শুরু হয়। প্লাস দেয়ার আর আদার মেনি ফ্যাক্টরস, বাট দ্য প্রিডমিনেন্ট ফ্যাক্টর ইজ সোশ্যাল মিডিয়া ইন কম্প্যারিজন। আমাদের বাবা মার সময়তে এরকম ছিল না, বা ঠাকুমা ঠাকুরদার সময়তে দেখিনি। এটা কি স্মার্টফোন আসার পর থেকে বড্ড বেশি বেড়ে গেছে? হয়তো বলা যেতে পারে, কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়ে গেছে। মানুষ নিজের রাইটসের সম্পর্কে অনেকটা জানেন। কারণ দেখুন আগেকার দিনে কি হতো, আগেকার দিনে কি এই ঘটনাগুলো ঘটতো না? অবশ্যই ঘটতো, কিন্তু আমরা শুনতে পেতাম না। মানে ধরুন আমরা শুনতে পেতাম হয়তো পাড়ায় কোনো বাড়িতে অত্যাচার হচ্ছে, সেটা আমাদের কানে আসতো, কিন্তু লোকজন সাপোর্ট করতো না। আজকালকার দিনে লোকজন নিজেদের রাইটসটা জানে। ঠিক আছে, তারা জানে যে টক্সিক রিলেশনশিপ কী হয়, নর্মাল রিলেশনশিপ কী হয়, আর তারা এটাও বোঝে যে আমার কোন সম্পর্কে থাকা উচিত, কোন সম্পর্কে থাকা উচিত না। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে, যেটা আমরা প্র্যাকটিসে দেখছি, যে অনেকজনই জিনিসটাকে মিসইউজ করছেন। ঠিক আছে, যেখানে টক্সিক রিলেশনশিপ সেখানে অবশ্যই একটা স্টেপ নেওয়া দরকার, কিন্তু যেখানে কোনো টক্সিসিটি নেই সেখানে আমি অযথা কম্প্যারিজন করে যদি টক্সিসিটি নিয়ে আসি, সেটার থেকে আমার অনেক প্রবলেম তৈরি হবে, যেটার থেকে রিকভার করাটা অনেকটা মুশকিল। ঠিক আছে, এই জিনিসটা আগেও হতো, কিন্তু আজকালকার দিনে এটা মানে লোকের চোখের সামনে অনেকটা চলে এসছে। ঠিক আছে, তাই। মানে ওই যে একটা ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে, হয়তো আমি কাউকে অনলাইন দেখছি, সেটা আমার পার্টনার না, অন্য কেউ হতে পারে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও হতে পারে। আমি হোয়াটসঅ্যাপে অনলাইন দেখলাম তাকে,
একটা মেসেজ করলাম, সে আমার উত্তরটা দিল না, হয়তো সেদিন সারাদিনের জন্য এলো না, বা আমি একজনকে ফোন করলাম, সে আমাকে সারাদিনে কল ব্যাক করলো না, এটা থেকেও আমাদের মনের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল এসে গেল যে কেন আমাকে করলো না, কেন আমাকে করলো, এই ভাবনাগুলো কেন আসছে? দেখুন, এই জিনিসটা বোঝার জন্য দুটো জিনিস বোঝাটা খুব দরকার। সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কী হয় আর ডিলেড গ্র্যাটিফিকেশন কী হয়। আজকালকার দিনে আমাদের সমাজে ইট ইজ এ ক্যাপিটালিস্টিক সোসাইটি, এভরিথিং ইজ মেড টুয়ার্ডস ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যেমন ঠিক আছে, আপনার বাড়িতে বসে PS5 চাই, আপনি ব্লিঙ্কিটে অর্ডার করুন, 10 মিনিটে আপনার বাড়িতে PS5 চলে আসবে। ঠিক আছে, আপনার পেঁয়াজ, লেবু, আদা, কাঁচা লঙ্কা যাই চাই না কেন, আপনি অর্ডার করুন, সঙ্গে সঙ্গে সুইগি স্পেন্সার থেকে চলে আসবে, অ্যামাজন থেকে পার্সেল অর্ডার করলে কালকে চলে আসবে। সেই জন্যে ম্যাক্সিমাম মানুষ আজকাল, ঠিক আছে, সেটা বাচ্চার থেকে বয়স্ক, সবাই এক্সপেক্ট করে যে আমি এক্ষুনি যেটা চাইবো আমি এক্ষুনি সেটা পাবো। এর আমি যেই মুহূর্তে সেটা পাচ্ছি না, তখনই আমার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, তখনই আমার মধ্যে একটা কম্প্যারিজন তৈরি হচ্ছে। আর এই জিনিসটা সোশ্যাল মিডিয়া আরও জিনিসটাকে বাড়িয়ে তুলছে, কারণ সোশ্যাল মিডিয়া দেখে মনে হয় যে খালি আমার লাইফটাই খারাপ, ঠিক আছে, আমার লাইফেই সব কিছুর অভাব, বাকি সামনের মানুষের, আমি যার জীবনটা দেখছি সোশ্যাল মিডিয়াতে, তার কাছে সব কিছু রয়েছে। হি অর শি হ্যাজ এভরিথিং ফিগার্ড আউট, হি অর শি হ্যাজ লেটস সে টিকড অল দ্য আইজ, ঠিক আছে, বাট আই অ্যাম দ্য ওয়ান, ঠিক আছে, হু ইজ ইন ল্যাক অফ এভরিথিং। আর এই ফিলিংটার থেকেই দীর্ঘদিন ধরে, ঠিক আছে, সেটা একটা অ্যানসাইটি তৈরি করে, সেটা একটা ওভার থিঙ্কিং তৈরি করে। এবার কি হতো, আমরা আজকালকার দিনে ডিলেড গ্র্যাটিফিকেশনের কথাটা ভুলেই গেছি। মানে ধরুন, আমি জানি যে আমাকে যদি একটা ভালো জায়গায় পৌঁছাতে হয়, ঠিক আছে, আমাকে স্কুলে ভালো করে পড়াশোনা করতে হবে 10 থেকে 12 বছর, আমাকে যদি একটা ভালো ডাক্তার হতে হয় আমাকে 4 বছরের একটা MBBS ডিগ্রি করতে হবে, তারপরে আমাকে একটা MD ডিগ্রি করতে হবে, তারপরে আমি পারলে PhDও করতে হবে। কিন্তু লোকজন অত দূর ইনভেস্ট করতে চায় না। লোকজন চায় যে আমি আজকে সকালবেলা উঠে আমি ডিসাইড করলাম, ঠিক আছে, যে আমি কিছু একটা করে নেবো, কালকের মধ্যে আমি অ্যাওয়ার্ডটা যাতে পাই, ঠিক আছে। কিন্তু এত তাড়াতাড়ি তো সার্কেলটা ক্লোজ হয় না। যে কোনো একটা ফ্রুটফুল জিনিস করতে গেলে পেশেন্স থাকাটা, ঠিক আছে, আর ডিলেড গ্র্যাটিফিকেশন কনসেপ্টটা বোঝাটা খুব দরকার, না তো মুশকিল হয়ে যায়, যেটা আমরা আজকালকার দিনে সোসাইটিতে খুব দেখছি। বাট ইট ইজ ডিউ টু মাল্টিপল রিজনস, বাট প্রিডমিনেন্টলি ইট ইজ বিকজ যে আমরা সব কিছু এক্ষুনি এক্সপেক্ট করি, আর সেই জিনিসটা না পেলে আমাদের মধ্যে একটা গ্রিভেন্স তৈরি হয়ে যায়। একদমই তাই। তো একটুখানি এটা ব্যাপারটা একটু আমাদের একটু ক্লিয়ারলি বলবেন? হ্যাঁ, এবার দেখুন এই জিনিসটা কি হচ্ছে না, দিনের পর দিন, ঠিক আছে, আমরা সব কিছু যেই আমরা আগেকার দিনে কি হতো, মানুষরা কি করতো, যে সম্পর্ক মানুষ তারা জিনিসপত্রের সাথে কম্পেয়ার করতো না, তাই না? কিন্তু আজকের দিনে কি হয়ে গেছে, মেটেরিয়ালিস্টিক জিনিস আর রিলেশনশিপসের মধ্যে কোনো পার্থক্য নেই। লোকজন সোশ্যাল মিডিয়াতে কিছুটা দেখলেন, ঠিক আছে, তারা ধরুন দেখলেন যে আমার কোনো একটা বন্ধু, যেমন ধরুন ফর এক্সাম্পল আজকাল একটা ট্রেন্ড যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে, সেটা সবাই এখন ফরেন ট্রিপসে যায়, ঠিক আছে, তাই না? কেউ পারলেই এখন কালকে বালি চলে গেল, ঠিক আছে, পরশু দিন সে ভিয়েতনাম চলে গেল, তরশু সে থাইল্যান্ড চলে গেল। এই ব্যাপারটা হচ্ছে যারা কনজিউমার, যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আমি স্ক্রোল করতে করতে দেখলাম যে আমার বন্ধু বালিতে গিয়ে বসে সে ওখানে রিল্যাক্স করছে, কিন্তু আমি এখান থেকে অটো ভাড়া দিয়ে বালি অবধি যেতে পারছি না, ঠিক আছে। এই যে ডিফারেন্সটা হচ্ছে, আমার মনে একটা অ্যাংজাইটি তৈরি করছে যে আমি কেন যেতে পারছি না। কিন্তু এইখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হাফ স্টোরি বলা হচ্ছে। বালিতে যাওয়ার জন্য মোটামুটি আপনার একটা ভ্যাকেশন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা লাগবে, ঠিক আছে। এই টাকাটা কোথার থেকে আসলো? এই যে পুরো ভ্যাকেশনটা, এটা কতগুলো EMI-তে ফাইন্যান্স করা হচ্ছে। এই ভ্যাকেশনটা থেকে ফিরে আসার পর তার গ্যাস কেনার টাকা নেই, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে না। কিন্তু আমি যেহেতু হাফ স্টোরিটাই জানি, আমার মনে হচ্ছে যে সেই মানুষটার কাছে সব কিছু রয়েছে, ঠিক আছে, আমি কেন যেতে পারছি না। এই যে একটা অ্যাংজাইটি তৈরি হলো আমার ভেতরে, যে আমার এটা কনস্ট্যান্টলি মনে হতে থাকছে যে আমার কাছেই নেই, আমি এই সুখটার থেকে বঞ্চিত হচ্ছি। এবার সেটা নিয়ে আমি আমার পার্টনারের কাছে বললাম, ঠিক আছে, তারও মনে একটা আক্ষেপ তৈরি হলো না যে সত্যি আমাদের কাছে নেই, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই দিস ডেজ অনেক মানুষ দেখবেন তারা একটা সাইড হাসেল করে, ঠিক আছে। এই ওয়ার্ডটা খুব এখন প্রচলিত, যে সাইড হাসেল, ঠিক আছে। আমি আমার চাকরির সাথে সাথে কোনো একটা ভেঞ্চার করছি, ঠিক আছে, যাতে আমি খুব তাড়াতাড়ি রিটায়ার করতে পারি, কিংবা যাতে আমি খুব কম সময়ের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ তৈরি করে নিতে পারি। কিন্তু সেই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল না, কারণ যে জিনিসগুলি ধরুন ফর এক্সাম্পল, ঠিক আছে, ইন্ডিয়াতে অ্যাভারেজ এজ, ঠিক আছে, অফ বাইং আ হাউস টিল ডেট ইজ অ্যাবাউট 35 or 36। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন, সেখানে দেখবেন আপনি 21 বছরের লোকজন বাড়ি কিনে নিচ্ছে, ঠিক, কিন্তু আপনি তো ওটা করতে পারবেন না, তাই না? আপনি যেই মুহূর্তে করতে পারবেন না, তখনই আপনার মনে হবে যে আমার কাছেই নেই, ঠিক আছে, বাকি সবার কাছে রয়েছে। এই ফিলিংটা যখন দীর্ঘদিন ধরে আসছে, ঠিক আছে, সেটা সম্পর্কের মধ্যেও ঢুকে যাচ্ছে, ঠিক আছে। লোকজন কম্প্যারিজন করছে যে না, তার বয়ফ্রেন্ড তাকে জারার থেকে শপিং করাচ্ছে, তার বয়ফ্রেন্ড তাকে H&M থেকে শপিং করাচ্ছে, আমার বয়ফ্রেন্ড কেন শ্রীনিকেতনের বাইরে নিয়ে যেতে পারছে না, ওয়াই, ঠিক আছে। বাট হিয়ার দ্য রিয়ালিটি ইজ যে দুজনের সার্কামস্ট্যান্সেসটা আলাদা, ঠিক আছে। দেখা গেল অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটাই দেখা যায় যে পার্টনার্সরা প্রচুর মেটেরিয়ালিস্টিক প্লেজার্স, কিংবা যাদের আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে বলি পারফেক্ট কাপল,
সব থেকে বেশি ডিভোর্স তাদের মধ্যেই হয়। ঠিক আছে, যে কোনো সেলিব্রিটি কাপলকে তুলে ধরুন, যে কোনো সেলিব্রিটি কাপল, ঠিক আছে, কতদিন বিয়েটা টিকছে, ঠিক আছে, ফ্রম, ঠিক আছে, যে না আমি মানিশ মালহোত্রার একটা ড্রেস পরে কিংবা সব্যসাচীর একটা শাড়ি পরে কয়েকশো কোটি টাকা খরচা করে আমি বিয়েটা করলাম, 2 বছর 3 বছর 7 বছর, ঠিক আছে, তারপর কিন্তু সে কাপল নেই। ঠিক আছে, কিন্তু যখন বিয়েটা করা হলো, ঠিক আছে, তখন ইনস্টাগ্রামে ভর্তি তাদের ছবি, কিন্তু যেই মুহূর্তে ধরুন সেপারেশনের দিকে এগোলো, তারাই কিন্তু পোস্ট করলো যে প্লিজ রেসপেক্ট আওয়ার প্রাইভেসি, ঠিক আছে, উই নিড সাম অ্যালোন টাইম। ঠিক আছে, এবার যারা ধরুন বিয়েতে একজন সেলিব্রিটি, ঠিক আছে, যেমন ধরুন কয়েক বছর আগে, ঠিক আছে, যখন সেলিব্রিটিদের বিয়েতে একটা ট্রেন্ড শুরু হয়েছিল, সবাই পিচ কালার পরছে, সবাই সব্যসাচীর শাড়ি পরছে, আমরা কমন পিপলরা আমরা অ্যাসপায়ার করছি যে আমি সব্যসাচী শাড়ি পরবো, কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য তো সব্যসাচী শাড়িটা অ্যাফোর্ড করাটা এখন অনেকটা হাই অ্যাসপিরেশন। হয়তো কিছু মানুষ করতে পারেন, কিন্তু সব মানুষ তো করতে পারেন না। কিন্তু এই যে ধরুন কোনো একটা মধ্যবিত্ত ঘরের কোনো একটা মেয়ের কিংবা ছেলের তা দেখে মনে হলো যে না আমার এরকম একটা ডিজাইনার ড্রেস দরকার, কিন্তু আমার বাবা কিংবা আমি সেটা আমি অ্যাফোর্ড করতে পারছি না, কিংবা আমার পার্টনার অ্যাফোর্ড করতে পারছি না, সে সেই আক্ষেপ থেকে কিন্তু বিয়ে করতে যাচ্ছে না, কিংবা সে সেই আক্ষেপ থেকে বিয়ে করছে, তারপর সে সারা জীবন ওইটা নিয়ে মানে সে প্রবলেম ফেস করছে, সে সারাক্ষণ নিজেকে কম্পেয়ার করে ফেলছে, নিজের পার্টনারকে কম্পেয়ার করে ফেলছে। ঠিক আছে, আর কথায় কথায় এই জিনিসটা উঠে আসছে যে তার বর তো দিতে পারছে, তার বউ তো দিতে পারছে, তুমি কেন আমাকে দিতে পারছো না। ঠিক আছে, এবার দিনের পর দিন যখন যে কোনো কাপেলের মধ্যে যদি কম্প্যারিজন চলে আসে, আর একজন পার্টনার যদি অন্য একজনকে কম্পেয়ার করে একটা থার্ড পার্সনের সাথে, ঠিক আছে, ওই সম্পর্কে কিন্তু ফাটল দেখা দেবেই, সুনার আর লেটার দ্যাট রিলেশনশিপ উইল শ্যাটার। ঠিক আছে, যেই জিনিসটা আমরা আজকাল প্রচণ্ড দেখছি, ঠিক আছে, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ঠিক আছে আপনার দেখা গেল আমাদের কোনো চেনা পরিচিত মানুষ, ঠিক আছে, হঠাৎ করে সে মার্সিডিজ নিয়ে ছবি দিলে, সে মার্সিডিজ নিয়ে ঘুরছে, আপনার দেখে মনে হলো যে সে মার্সিডিজ কিনে নিলে বাহ কতটা আপগ্রেড হলো, কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে কলকাতা শহরে মার্সিডিজ রেন্টও করা যায় হোয়াইট নাম্বার প্লেট দিয়ে, আপনি দেখে বুঝতেও পারবেন না যেটা রেন্টেড গাড়ি, কিন্তু ওই ইলিউশনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটার থেকেই কিন্তু সম্পর্কতে অনেক ফাটল তৈরি হয়ে যায়। ঠিক আছে, তারপর ধরুন ফর এক্সাম্পল, ঠিক আছে, আমরা ওরকম অনেক ঘটনা দেখি যেখানে সোশ্যাল মিডিয়াতে যারা পারফেক্ট কাপল, ঠিক আছে, দ্য ডেফিনেশন অফ হোয়াট আ কাপল শুড বি, ওই ডেফিনেশনটাও কিন্তু আজকালকার দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরুন ফর এক্সাম্পল আজকালকার দিনে ওপেন রিলেশনশিপ বলে একটা কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের কাছে কিন্তু অনেক মানুষই কিন্তু আমরা জানি না, আমরা সম্পর্ক মানে কমিটেড রিলেশনশিপই জানি। ঠিক আছে, কিন্তু অনেক সেলিব্রিটি, ঠিক আছে, অনেকজন ওপেন রিলেশনশিপে রয়েছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন যে না আমি একজন পার্টনারের সাথে রয়েছি। আপনি রিয়েল লাইফে যখন সেই মানুষগুলোকে দেখবেন তখন আপনারই মনে হবে যে আমি যে জিনিসটা দেখেছি সেটা কমপ্লিটলি ফলস, আমাকে যেটা বোঝানো হয়েছে সেটা কমপ্লিটলি ফলস। আর কিন্তু মানুষজন এত দূর ভাবনা চিন্তা করেন না, মানুষজন চট করে দেখছেন, তারা চট করে একটা ওপিনিয়ন ফর্ম করছেন, সেটা নিয়ে তারা বক্তব্য রাখছেন, তারপর সেই বক্তব্য থেকে সম্পর্কতে এবং তার নিজস্ব ব্যক্তিগত জীবনে প্রচুর প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, যেটা তার বাচ্চাদের মধ্যে, তার বরের সাথে, তার বউয়ের সাথে, সবার সাথেই তাই। এই প্রবলেমটা আমরা আজকাল খুবই নোটিস করছি। আর এই যে যারা ধরুন লাভ ম্যারেজ করে, তারা তো ধরুন 4-5 বছর রিলেশনশিপে ছিল, তারপরেও তারা বিয়ে করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে হানিমুন থেকে ফিরে এসে ঝগড়াঝাটি হয়ে ডিভোর্স। কিন্তু এই যে 4-5 বছর তারা রিলেশনশিপে ছিল, তখন তো একজন একজনকে চিনেছে বা সে বুঝতে পেরেছে যে তার পার্টনার তাকে কি অ্যাফোর্ড করতে পারবে তার জন্য বা কি না পারবে, তাহলে বিয়ের পর 2-3 মাসের মধ্যেই তার ধারণাটা বদলে যাচ্ছে কেন? দেখুন আমি এই জিনিসটাতে কি হয় না, দেখুন লাভ ম্যারেজের ক্ষেত্রে কি, লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ দুটোর ক্ষেত্রেই একই জিনিস দেখা যায় যে মানুষ না আজকাল সংসার কীরকমভাবে করতে হয়, ঠিক আছে, তারা সেই জিনিসটার সাথে খুব একটা সরগর নয়। ঠিক আছে, তারা দেখুন আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরে আমরা সংসার কাকে বলে সেটা কীরকমভাবে শিখি, আমরা শিখি আমাদের মা বাবাকে দেখে। ঠিক আছে, আমাদের মাথায়, ঠিক আছে, আমরা ছোটোবেলার থেকে আমার মা বাবাকে যেরকমভাবে দেখে এসেছি, তারা একে অপরের সাথে কীরকমভাবে কমিউনিকেট করে, তারা একে অপরকে কীরকমভাবে খেয়াল রাখে, সেটাই কিন্তু আমরা আমাদের পার্টনারের সাথে রেপ্লিকেট করি। কিন্তু আজকালকার মানে ধরুন ইয়াং জেনারেশনের সাথে, আমাদের জেনারেশনের সাথে একটা সেটা সমস্যা হয়ে গেছে, দ্যাট নান অফ আস অর মোস্ট অফ আস, ঠিক আছে, আর আনউইলিং টু কম্প্রোমাইজ। ঠিক আছে, দেখুন রিলেশনশিপে কম্প্রোমাইজ করতে কেউ বলছে না, কিন্তু রিলেশনশিপ যদি টিকিয়ে রাখতে হয়, যদি একটা হ্যাপি ম্যারিড লাইফ পেতে হয়, অ্যাডজাস্টমেন্ট করাটা খুব দরকার। ঠিক আছে, যেখানে এইটা মানতে হবে যে সবসময় আমার পার্টনার 10 আউট অফ 10 পারবে না। ঠিক আছে, কখনো কখনো আমিও 10 আউট অফ 10 পারবো না, কিন্তু তার মানে এইটা না যে আমি চট করে ছেড়ে দেবো। এবার আপনার প্রশ্নটা যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হানিমুন থেকে ফেরার পর কেন হঠাৎ করে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, 2-3 মাসও টিকছে না, তারপরেই শোনা যাচ্ছে, মানে রিসেন্ট আমি একজনের কাছ থেকে শুনছিলাম লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, বেশ অনেক দিনেরই সম্পর্ক ছিল তাদের, কিন্তু হানিমুন থেকে ফিরে এসেই তার প্রবলেম শুরু হয়ে গেছে যে সে নিজেকে বিভিন্নভাবে আঘাত করছে। সে বলছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ভীষণভাবে অ্যাটাক করছে, তাদের সাথে থাকা যায় না, এই করা যায় না, এইগুলো শোনা যাচ্ছে।
এইগুলো কেন ঘটছে? এবার দেখুন এইটার একটা কারণ হচ্ছে যে যখন কাপলসরা ডেটিং ফেজে থাকেন, ঠিক আছে, দেখুন আমাদের সোসাইটিতে না লিভ ইন জিনিসটা, ঠিক আছে, যে বিয়ে করার আগে একটা কাপল একসাথে থেকে তারা মোটামুটি দেখুন একটুখানি তাদের কম্প্যাটিবিলিটিটা চেক করবে যে আমরা আদৌ একসাথে থাকতে পারি নাকি, আমরা আদৌ একসাথে সংসার করতে পারি নাকি। এই জিনিসটাকে আমরা অ্যাক্টিভলি ডিসকারেজ করি, তাই না? আমরা বলি যে না, বিয়ে করার পরে তুমি একসাথে থেকো। এবার যখন আমরা ডেটিং ফেজে রয়েছি, তাই না, তখন আমরা তো একটা মানুষের সাথে 24 ঘন্টা থাকছি না, তাই না? তখন আমরা একটা মানুষের সাথে হার্ডলি দিনে 2 ঘন্টা থেকে 5 ঘন্টা তার বেশি কাটাচ্ছি না, ঠিক আছে? তখন কি হয়, তখন কিন্তু ডেটিং ফেজে ম্যাক্সিমাম মানুষের জন্যই তাদের সম্পর্কটা একটা এসকেপ, ঠিক আছে? আমার বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, আমার বাড়িতে মা বাবার সাথে সমস্যা হচ্ছে, আমার চাকরির জায়গায় ঝামেলা হচ্ছে, ঠিক আছে, আমি আমার পার্টনারের কাছে এসে একটা সেফ স্পেস পেলাম, ঠিক আছে, সেখানে আমি কমফোর্টেবল ফিল করলাম। কিন্তু দেখা গেল বিয়ের পর সেই মানুষটা তো 24 ঘন্টা আমার প্রেজেন্সে থাকছে। এবার যখন একটা মানুষ 24 ঘন্টা আপনার সাথে থাকবে, ঠিক আছে, তখন তার ব্যাড হ্যাবিটস এবং তার গুড হ্যাবিটস দুটোই আপনাকে মেনে নিতে হবে, যেটা আমরা সবাই জানি। কিন্তু এই জায়গাতে এসেই কিন্তু লোকজন অ্যাডজাস্টমেন্ট করতে চায় না। মানে যেমন ধরুন ফর এক্সাম্পল, আমি যখন ডেটিংয়ে থাকছি, আমি যখন ডেটিং ফেজে রয়েছি, আমি আমার পার্টনারের খালি ভালো জিনিসটাই দেখছি। সেই আমার জন্য রেডি হয়ে, ঠিক আছে, খুব ভালো করে সে ড্রেস পরে আমার সাথে একটা জায়গায় ডেটে বেরোলো, আমরা খুব একটা ভালো রেস্টুরেন্টে গেলাম বা লং ড্রাইভে করে আমার বাড়ি চলে আসলাম। কিন্তু বিয়ের পর আমি দেখছি যে এই রেডি হতে 5 ঘন্টা সময় লাগছে। অসুবিধা নেই, আগেও সে রেডি হতে এখনও সে রেডি হয়, কিন্তু আমি জিনিসটা জানতাম না। তখন আমি বলছি যে না, আমি এতটা সময় ওয়েট করবো না। কিংবা লেটস সে ফর এক্সাম্পল যে আজকালকার দিনে ম্যাক্সিমাম কাপলসরাই তারা দুজনেই ওয়ার্কিং, ঠিক আছে। আমি কিন্তু বরাবরই জানতাম যে আমার পার্টনার ব্যস্ত, কিন্তু আমি এটা জানতাম না যে তার রাত্রিবেলা 2টো অবধি তার কাজ চলে, ঠিক আছে। কিন্তু আমি বাড়িতে বিয়ে করার পর দেখছি যে সে আমাকে টাইমই দিতে পারছে না, ঠিক আছে। এবার কি হয়, ডেটিং ফেজে যখন থাকে মানুষের প্রায়োরিটিস আলাদা হয়, ঠিক আছে, কিন্তু বিয়ের পরে কিন্তু মানুষের প্রায়োরিটিসও পাল্টে যায়, তাই না? সেটার থেকেও সমস্যা দেখা যায়। এবার আরেকটা জিনিস যেটা খুব সমস্যা দেখা যায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। কি হচ্ছে, যেমন ধরুন ফর এক্সাম্পল যে ধরুন আপনার সম্পর্কে কোনো একটা সম্পর্ক, একটা কাপলের একটা সম্পর্কতে একটা প্রবলেম চলছে, ঠিক আছে, সামথিং একটা কোনো একটা সমস্যা চলছে। জাস্ট ওই ঝগড়া কিংবা যে মিসকমিউনিকেশনটা হলো, তারপরেই যখন সে ফেসবুক খুলছে, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কী ভিডিও আসছে, আপনার সম্পর্কতে যদি এই 4টে রেড ফ্ল্যাগ থাকে তাহলে আপনার ডিভোর্স হবে, ঠিক আছে। আপনার স্বামীর যদি এই 4টে রেড ফ্ল্যাগ থাকে তাহলে সে আপনার উপর চিট করছে। আপনার বউ যদি এই 3টে জিনিস করে থাকে তার মানে সে চিট করছে কিংবা সে ডিভোর্স নেওয়ার প্ল্যান করছে। এই কন্টেন্টগুলোতে কী বলছে, তার ক্রেডিবিলিটি কতটা, সেটা যাচাই করাটা খুব দরকার। দেখুন সোশ্যাল মিডিয়াতে কি হয়, যে কোনো মানুষ, ঠিক আছে, সে একটা হোয়াইট কোট পরে আপনাকে অনেকটা বিশ্লেষণে অনেকটা ইনফরমেশন দিয়ে যেতে পারে, ঠিক আছে, উইথাউট প্রুভিং হিজ অর হার ক্রেডিবিলিটি, তাই না? কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কোনো ইনফরমেশনকে অ্যাকসেপ্ট করার আগে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি ক্রেডিবল লাগে সেটা চেক করি না, তাই না? আমরা কিন্তু সার্চ করি না। সেই জন্যই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এই ফেক নিউজগুলো তৈরি হয়। যেমন ধরুন ফর এক্সাম্পল, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আজকালকার জেনারেশন বলে যে সম্পর্কের মধ্যে গ্রিন ফ্ল্যাগ থাকতে হবে, রেড ফ্ল্যাগ থাকতে হবে। ইন রিয়ালিটি যারা ম্যারিড তারা কিন্তু এই জিনিসটার সাথে অ্যাগ্রি করে না, কারণ সম্পর্কে কোনো গ্রিন ফ্ল্যাগ আর রেড ফ্ল্যাগ বলে কিছু হয় না, তাই না? সেটা কি হয় যে একটা মানুষের স্বভাব, কিছু ভালো স্বভাব, কিছু খারাপ স্বভাব, সেটাকে আমি তার একটা মানুষের মধ্যে কয়েকটা খারাপ স্বভাব রয়েছে বলি, ঠিক আছে, আমি তাকে একেবারেই দূরে করে দিলাম, ঠিক আছে। কিংবা ঠিক আছে, তার মধ্যে কিছু ভালো স্বভাব নেই বলে আমি তার সাথে একবারে অ্যাডজাস্টই করতে পারছি না, ঠিক আছে, এই জিনিসটা ভুল। আর আরেকটা সমস্যা কী হয়ে যাচ্ছে, যে আমার সম্পর্কের মধ্যে প্রবলেম রয়েছে, প্লাস তারপর আমি সোশ্যাল মিডিয়াতে খুলে দেখছি যে না, একজন আমাকে বলছেন, যে কোনো একজন ব্যক্তি আমাকে বলছে যে না, সম্পর্কের মধ্যে এই 4টে সাইন যদি থাকে, ঠিক আছে, তাহলেই আমার সম্পর্ক ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে। আমি পুরো জিনিসটা কনটেক্সটে আমি কোনো প্রফেশনালের সাথে কথা বললাম না, আমি তার আগেই ডিসিশন নিয়ে নিলাম, না তাহলে তো আমার স্বামী ওই জিনিসটা করছে, কি আমার ওয়াইফ ওই জিনিসটা করছে, অ্যান্ড উই রিচ আ কনক্লুশন। আজকালকার দিনে মানুষের যে সমস্যাটা যে হচ্ছে সেটা হচ্ছে তারা খুব অল্প ইনফরমেশানে নিজের সাথে রিলেট করে ফেলে খুব তাড়াতাড়ি একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছে, যেটা ভুল। আর ওই কনক্লুশনে পৌঁছে যাওয়ার পরেই, ঠিক আছে, তারপর তারা কোনো প্রফেশনাল হেল্প সিক করছে না। যেমন ধরুন ফর এক্সাম্পল, আজকাল একটা প্রবলেম যেটা আমরা খুব দেখি, তারা হচ্ছে সবাই চ্যাট জিপিটির সাথে গল্প করে, সবাই, ঠিক আছে। এবার চ্যাট জিপিটির সাথে, ঠিক আছে, ধরুন আপনার মন খারাপ, ঠিক আছে, আপনার আসা উচিত সাইকোলজিস্টের কাছে, কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলছেন, ঠিক আছে। লেটস সে ফর এক্সাম্পল আপনার সম্পর্কের মধ্যে কিছু একটা খারাপ চলছে, আপনি চ্যাট জিপিটির সাথে সেটা শেয়ার করলেন। এনি LLM, ঠিক আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইজ ডিজাইন্ড ফর অনলি ওয়ান থিং, দ্যাট ইজ টু ভ্যালিডেট হোয়াট এভার ইউ আর সেইং। আপনি যদি কালকে চ্যাট জিপিটিকে বলেন যে আমাকে বোম বানানো শেখাও, সে আপনাকে বোম বানানোও শেখাবে। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমার মরে যাওয়ার ইচ্ছা, আমি কীরকমভাবে মরবো আমাকে উপায় বলে দাও, সে বলবে ভেরি গুড আইডিয়া, এই উপায়ে তুমি মরো, আমি তোমাকে 3টে অল্টারনেট উপায় দিলাম, ঠিক আছে। কিন্তু দেখা গেল আপনি চ্যাট জিপিটিকে গিয়ে বলছেন যে আমার পার্টনারের মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, চ্যাট জিপিটি ঘুরে আপনাকে সঙ্গে সঙ্গে বলবে যে সত্যিই তো এই জিনিসগুলো খারাপ, তোমার তো থাকা উচিত না,
তাহলে কি হলো, প্রবলেমটা আপনার মাথায় একটা প্রবলেম ছিল, ঠিক আছে, যেটা আপনার মনে হচ্ছিল যে আমার সম্পর্কতে হয়তো এই প্রবলেমটা হচ্ছে। আপনি ChatGPT জিজ্ঞেস করলেন, ChatGPT সঙ্গে সঙ্গে প্রবলেমটাকে ভ্যালিডেট করে দিল। সে কি বললো যে না তুমি যেটা ভাবছো সেটাই সত্যি, ঠিক আছে। তাহলে আপনার একটা সেকেন্ড ডিগ্রি ভ্যালিডেশন চলে আসলো যে না দেখো আমি যেটা ভাবছিলাম সেটাই তো সত্যি। তারপর আমি একটা কনক্লুশনে চলে আসলাম, আমি হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে আমি সম্পর্কটার উপর আর কাজ করার চেষ্টা করলাম না, অ্যান্ড আই রিচ আ কনক্লুশন যে না দিস উইল নট ওয়ার্ক আউট দিস ডেজ, ঠিক আছে। আর আগেকার জেনারেশন আর আজকের জেনারেশনের মধ্যে এটাই পার্থক্য, দ্যাট দিস ডেজ পিপল গিভ আপ ভেরি ইজিলি, ঠিক আছে, বোথ অন দেয়ার পার্টনার্স অ্যান্ড অলসো অন দেমসেলস, ঠিক আছে। আমরা একটা দেখুন, আমরা সবাই এই জিনিসটা জানি যে আমাকে যদি যে কোনো জিনিস সাকসেসফুলি করতে হয়, বি ইট ইন মাই কেরিয়ার অর বি ইট ইন মাই পার্সোনাল লাইফ, ইট টেক্স ইয়ার্স অফ এফার্ট, ঠিক আছে, ইয়ার্স অফ পেশেন্স অ্যান্ড ইয়ার্স অফ হার্ডওয়ার্ক, ঠিক আছে। কিন্তু অতটা হার্ডওয়ার্ক করতে কেউ রাজি না, বিকজ এগেইন কামিং ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট দ্যাট উই অল ওয়ান্ট ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমি আজকে শুরু করলাম, কালকে আমি ফেমাস হবো, ঠিক আছে, আজকে আমার সম্পর্ক স্টার্ট হলো, কালকে আমি পারফেক্ট কাপল হয়ে যাবো, ঠিক আছে, আজকে আমার বিয়ে হলো, কালকে আমার একটা পারফেক্ট ফ্যামিলি হয়ে যাবে। এটা হয় না, বাস্তবে জিনিসটা এক্সিস্ট করে না, বাস্তবে পারফেক্ট বলে কিছু এক্সিস্টই করে না, ঠিক আছে। আর পারফেক্ট হয়ে গেলে তো মানুষকে ভালোই বাঁচতে পারবে না, তাই না? কিন্তু এই সমস্যাটা বেড়ে যাচ্ছে, ইটস বিকজ অফ লোকজনের অ্যাওয়ারনেস বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের হাতে ফোন রয়েছে, ঠিক আছে। এবার দেখুন, যেটা যেমন অ্যাডভান্টেজও রয়েছে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই দিকে যে আমি ইনফরমেশনটা পাচ্ছি, ইনফরমেশনটা যাচাই করে নেওয়াটা উচিত, ইনফরমেশনটা ভুল না, ভুল কি ঠিক, ঠিক আছে, আমি বিশ্বাস করার আগে, ঠিক আছে, আমি যাচাই করে নিই, ঠিক আছে। কারণ এগেন এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে, যেটা কি হয়, ম্যাক্সিমাম মানুষ, আমরা যখন আজকালকার দিনে মোটামুটি কলকাতা শহরে একটা অ্যাভারেজ মানুষের 2 থেকে 3 ঘন্টা স্ক্রিন টাইম থাকে সারাদিনে তারা রিলস স্ক্রল করছে, রিলস কল করতে করতে এটা আমরা প্রত্যেকজন মানুষই নোটিস করেছি যে কিছুক্ষণ পর না আমরা কিন্তু রেজিস্টার করতে পারি না যে আমরা কি দেখছি। এই জিনিসটাকে বলা হয় ডুম স্ক্রোলিং, ঠিক আছে। আমি একটা একটা ধরুন এমন একটা ফেজের মধ্যে আমি চলে যাচ্ছি যেখানে আমি রেজিস্টার করছি না আমি কি দেখছি, কিন্তু আমি অটোমেটিক্যালি স্ক্রোল করে যাচ্ছি। এবার এইসব ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ ভাবেন যে আমি হয়তো ইনফরমেশনটা হয়তো আমার ব্রেনের মনে থাকবে না, বাট দ্যাট ইজ নট হাউ দ্য ব্রেন ফাংশনস। আপনি যা দেখছেন, আপনার চোখের সামনে যা থাকছে, আপনি যা শুনছেন, প্রত্যেকটা জিনিস আপনার ব্রেন মনে রাখতে পারে। ইটস জাস্ট দ্যাট আপনি রিকল করতে পারছেন না। এবার ধরুন লেটস সে ফর এক্সাম্পল, দিনের পর দিন আপনি ডুম স্ক্রলিং কেউ একটা মানুষ করছে, আর তার ফিডে খালি সম্পর্কের খারাপ দিক, ঠিক আছে, খালি সম্পর্কের এই ডিভোর্স হয়ে যাবে, খালি ব্রেকআপ হয়ে যাবে, খালি সেপারেশন হয়ে যাবে, খালি এই কন্টেন্টটা চলছে। ধরুন সে 30 দিন ধরে এই কন্টেন্টটাই দেখছে, সে নোটিস করছে না কিন্তু সে দেখছে, তার কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, তার কিন্তু ওপিনিয়ন চেঞ্জ হবে, আর খুব সাটেলভাবে চেঞ্জ হবে। এবার দিনের পর দিন এই জিনিসটা দেখতে দেখতে তার মাইন্ডসেট পাল্টে যাচ্ছে, মাইন্ডসেট পাল্টে গেলে তার ওপিনিয়ন পাল্টে যাচ্ছে। সেই জন্যেই কিন্তু মানুষজন আজকাল, আমি যে অরিজিনাল পয়েন্টটা বলছিলাম, দ্যাট দে ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য এক্সট্রা ওয়ার্ক, ঠিক আছে, দে ডোন্ট ওয়ান্ট টু পুট ইন দ্য এফোর্ট, দে ডোন্ট ওয়ান্ট টু পুট ইন দ্য টাইম। এটা কি সব মানুষ, সব কাপেলরা করছে না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তারা কিন্তু খুব ইজিলি গিভ আপ করে ফেলছেন। আর এই গিভ আপ করার থেকেই যত সমস্যা চলে আসছে। গিভ আপ খুব তাড়াতাড়ি করে দিলে পার্সোনাল লাইফেও খুব একটা বেশি কিছু অ্যাচিভ করা যায় না, এবং প্রফেশনাল লাইফে এবং আমাদের সম্পর্কতে। কারণ প্রত্যেকটা জিনিসই সাকসেস পেতে গেলে অনেকটা সময়, অনেকটা এফোর্ট দিতে হবে, অ্যান্ড সেটা কনসিস্টেন্টলি দিতে হবে, তাই না? যারা গিভ আপ করে দিল তো তাদের কথা আলাদা, কিন্তু অনেকেই আছে যে ফ্যামিলির চাপে বা সোসাইটির চাপে ওই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারটা কি? দেখুন, ইন্ডিয়াতে একটা, আমাদের প্রত্যেকটা মানুষেরই, ঠিক আছে, ইন্ডিয়াতে একটা উইয়ার্ড অবসেশন রয়েছে আমাদের ওয়েস্টার্ন কালচারের থেকে। আমরা খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যাই ওয়েস্টার্ন কালচারসে, মানে মেনলি ধরুন ইউএসএতে কিংবা ইউরোপে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইউনিট হচ্ছে একটা সিঙ্গেল মানুষ। সেই জন্যেই ওই দেশগুলোতে অনেক অল্প বয়সেই কিন্তু বাচ্চারা তারা একটা নিজেদের একটা সেপারেট লাইফ তৈরি করে নিতে তারা সুযোগ দেয় তাদের মা বাবা, এবং তারা লাইফটা তৈরি করেও নেয়। ইন্ডিয়াতে কিন্তু সেটা সত্যি না। ইন্ডিয়াতে কী হয়, ইন্ডিভিজুয়াল ইউনিট ইজ আ ফ্যামিলি, ঠিক আছে, উইচ ইজ কম্প্রাইজড অফ মাই প্যারেন্টস অ্যান্ড মি অর মাই সিবলিং, ঠিক আছে। এবার কী হয়, ওয়েস্টার্ন সোসাইটিতে কী হয়, ওয়ান পার্সন ইজ ম্যারিং আনাদার পার্সন, ঠিক আছে, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। ইন্ডিয়াতে কী হয়, ওয়ান ফ্যামিলি ইজ ম্যারিং আনাদার ফ্যামিলি। এবার এই অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে দেখা গেল কোনো ইনলস, ঠিক আছে, আইদার ফ্রম দ্য বয়েজ সাইড অর ফ্রম দ্য গার্লস সাইড, তারা সাপোর্টিভ নয়, ঠিক আছে। যদি কেউ সাপোর্টিভ না হয়, ঠিক আছে, টক্সিক ইনলস রইলো কিংবা কোনো রিলেটিভস রইলো যারা চায় না সম্পর্কটাকে ঠিকুক, ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা দেখি কাপলসরা অনেক এফর্ট দেয়। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইনস্টিংক্ট থাকে দ্যাট উই ওয়ান্ট টু প্রুভ এভরিওয়ান রং, ঠিক আছে। কেউ বলেছিল যে না এই সম্পর্কটা টিকবে না, আমি প্রুভ করে দেখাবই যে আমি এই সম্পর্কটাতে টিকবো, ঠিক আছে। সেই সব ক্ষেত্রে মানুষ অনেক এফর্ট দেয়, কিন্তু দেখা গেল যেই ক্ষেত্রগুলোতে যে একটা ছোট্ট ভুল হয়েছে, কিংবা এমন একটা মানুষটার স্বভাব রয়েছে যেখানে চান্স দিলে কিংবা সময়ের সাথে সাথে জিনিসটাকে রিকভার করা যেতে পারে, অ্যান্ড দিস পার্সন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম সামথিং বেটার,
সেই সব ক্ষেত্রে মানুষ খুব ইজিলি গিভ আপ করে দেয়। কারণ আমরা অনেক ক্ষেত্রেই যেটা দেখি সেটা হচ্ছে যে কোনো মানুষই না প্রোডাক্ট ইন ডেভেলপমেন্ট পছন্দ করেন না। ঠিক আছে, একটা মানুষ ধরুন আমি যখন ইয়াং এজে, ঠিক আছে, আমি আমার কেরিয়ার স্টার্ট করছি, তখন তো এটা কখনোই সম্ভব না যে আমার কাছে একটা মার্সিডিজ থাকবে, আমার কাছে একটা BMW থাকবে আর আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে। কারোর জন্য সত্যি না। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ আমাদের কলকাতা শহরে যারা ধনী ব্যক্তিরা রয়েছেন তারা অনেক বছর খেটে সে মানে ওয়েলথটা তৈরি করেছে, তার সম্পত্তি সব কিছু তৈরি করেছে, কিন্তু বাইরের থেকে দেখে মনে হয় তারা আজকেই পেয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষ কি হয় যে তারা চায়, ঠিক আছে, যে আমি এমন একটা পার্টনারের কাছে যাব যে পার্টনার অলরেডি সেটেলড ইন লাইফ। ঠিক আছে, কিন্তু সেইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব হয় না। ঠিক আছে, দেখবেন সেই জন্যেই আজকাল অনেক মানুষই কমপ্লেন করে, ঠিক আছে, যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে গিয়ে shaadi.com জীবন সাথীতে কোথাও পাচ্ছি না। কিংবা দেখবেন অনেক একটা মানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলে যে জীবন সাথী কিংবা shaadi.com, ঠিক আছে, এখন ফিল্টার্স রয়েছে, ঠিক আছে, যেখানে আপনি অ্যানুয়াল ইনকাম অনুযায়ী আপনি পার্টনার চুজ করতে পারবেন। কিন্তু এই মেটেরিয়ালিস্টিক ফিল্টার দিয়ে যদি আমি মানুষকে জাজ করা শুরু করে দিই, ওইটাই কিন্তু একটা ভেরি উইক ফাউন্ডেশন ফর স্টার্টিং আ রিলেশনশিপ। কারণ আপনি যদি অন্য কারোর স্যালারি স্লিপ দেখে সম্পর্কটাকে স্টার্ট করেন, সেইখানে কিন্তু আপনার স্যালারি স্লিপেরও প্রশ্ন চলে আসলো, তাই না? কারণ এখানে কম্প্যারিজনটা কীরকম হয়ে যায় যে দেখবেন অনেক মানুষ, ঠিক আছে, তাদের অ্যাসপিরেশন হচ্ছে যে না আমার পার্টনার অ্যাবভ 30 lakhs 40 lakhs তারা ইয়ারলি ইনকাম করবে। তার নিজের স্যালারি স্লিপ জিজ্ঞেস করুন, হার্ডলি সে হয়তো ইয়ারলি 3 lakhsও ক্রস করছে না। ঠিক আছে, কিন্তু তার একজন পার্টনার চাই যে 30 lakhs ক্রস করবে। কিন্তু এখানে প্রশ্নটা চলে আসছে যে আমার পার্টনার যদি 30 lakhs সে ইনকাম করছে, তাহলে সে 3 lakhsের পার্টনারকে কেন চুজ করবে? ঠিক আছে, হোয়াট ইজ দ্যাট আদার পার্সন গেটিং? ঠিক আছে, আর রিলেশনশিপ ইজ মেড অফ ইকুয়ালস। ঠিক আছে, ইট ইজ নট মেড অফ টু পিপল হু আর কমপ্লিটলি ডিফারেন্ট পেজেস অফ দ্য বুক। সেটা কোনোদিনই তারা কম্প্যাটেবল থাকবেন না। ঠিক আছে, সেটা ভালোবাসার সম্পর্ক হলে আলাদা ব্যাপার, অ্যারেঞ্জ ম্যারেজে তো থাকবেন না। ঠিক আছে, কিন্তু এরকম আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন যদি মানুষজন রাখেন, সেটার থেকেই একটা অনেক প্রবলেম আসে। আর সেই জিনিসটা আমরা অনেক শুনতেও পাই। ঠিক আছে, দেখা গেল কোনো পরিবারে, ঠিক আছে, খুব ভালো দেখে শুনে খুব ভালো জায়গায় বিয়ে দিল, বাইরের থেকে সব কিছু সব ঝা চকচকে, ঠিক আছে, তাদের সোসাইটিতে প্রচুর নাম আছে, তারা খুব ভালো সাকসেসফুল, সব দে আর টিকিং অল দ্য বক্সেস। কিছুদিন পরে দেখা গেল, ঠিক আছে, হঠাৎ করে, ঠিক আছে, বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা, ঠিক আছে, কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ঘটনা, ঠিক আছে, কিংবা কোনো সুইসাইড হলো, ঠিক আছে, কোনো কিছু হলো। ঠিক আছে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। খালি আমি মেটেরিয়ালিস্টিক জিনিস দেখে একটা মানুষের বাইরের থেকে জাজ করে, ঠিক আছে, নট গিভিং দেম এনাফ টাইম। প্রত্যেকটা মানুষেরই না তাকে অনেকগুলো চান্স দেওয়া উচিত, অন্তত তাকে 3টে চান্স তো দেওয়া উচিত নিজেকে শোধরানোর জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য। আজকালকার দিনে মানুষরা তারা চান্স দিতে চায় না, অ্যান্ড সেই জন্য তারা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে ফেলে যে ঠিক আছে এই মানুষটা হচ্ছে না, লেটস মুভ অন। ঠিক আছে, আর তার সাথে সাথে কি হয়ে গেছে যে আজকালকার দিনে এই যে আমাদের এত ডেটিং অ্যাপস রয়েছে, হিঞ্জ, টিন্ডার, বাম্বেল, সব কিছুতে রয়েছে, এটাতে না মানুষের মাথায় একটা ফ্যালাসি তৈরি হয়ে গেছে যে এখন পার্টনার চুজ করা হচ্ছে বারবিকিউ নেশনে বুফের মতো। ঠিক আছে, আমার কাছে অনেক অপশন রয়েছে। মানুষজন ভাবেন, একটা কথা আছে না ইংলিশে, দেয়ার ইজ আ লট অফ ফিশ ইন দ্য সি। ঠিক আছে, কিন্তু আপনি একবার সমুদ্রে নেমে দেখুন ফিশের কোয়ালিটিটা কী। ঠিক আছে, আপনি ডেটিং অ্যাপসে যে কোনো মানুষ, ঠিক আছে, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন ডেটিং অ্যাপস থেকে সে সাকসেসফুল একটা রিলেশনশিপ করেছে নাকি, হয় না কিন্তু। কারণ ডেটিং অ্যাপসে মেনলি ধরুন টিন্ডার, বাম্বেল, হিঞ্জে, যেখানে আপনাকে রাইট সোয়াইপ অ্যান্ড লেফট সোয়াইপ করতে হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু জাজ আ পার্সনস ক্যারেক্টার বাই জাস্ট লুকিং অ্যাট দেয়ার 5 বেস্ট ফটোস অ্যান্ড রিডিং আ বায়ো উইচ ইজ 30 characters লং। তাই না, একটা মানুষকে চিনতে অনেক মানুষ আছে সারা জীবন আপনি থেকেও তাকে চিনতে পারবেন না, এই যে মানুষটা কিরকম। সেখানে আপনি একটা ডেটিং অ্যাপসে, ঠিক আছে, কীরকমভাবে একটা ডিসিশন নিয়ে নেবেন যে এই মানুষটা আপনার জন্য ভালো কি খারাপ। এবার কি হয় যে মানুষ যখন ডেটিং অ্যাপ খুলছে তারা দেখছে যে প্রোফাইলের পর প্রোফাইল, আমার কাছে অনেক অপশান রয়েছে, তারা এই জিনিসটা দেখে ভাবছে যে ঠিক আছে এই পার্টনারের মধ্যে কিছু নেই, ঠিক আছে, এই পার্টনার থেকে ওই জিনিসটা পেলাম না, লেটস ট্রাই এগেন। ঠিক আছে, ঠিক আছে, আরেকজনের কাছে যাই। কিন্তু এটাতে কি হয়, আলটিমেটলি আমাদের সবার পরিচয়ে কিন্তু এরকম 1-2 মানুষ থাকবেন, ঠিক আছে, যাদের বলে যারা সিরিয়াল ডেটিং করছে। ঠিক আছে, আজকে 3 মাস প্রেম করলো, আবার 3 মাস পরে একটা পার্টনার চেঞ্জ হয়ে গেল, আবার 3 মাস প্রেম করলো, আবার দেখবেন তাদের সম্পর্ক অ্যাভারেজ 4 থেকে 6 মাস, তার বেশি চলে না। ঠিক আছে, কোনো না কোনো একটা রিজনের জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, দেখবেন তারা কিন্তু কোনোদিন সুখে থাকতে পারে না। ঠিক আছে, আলটিমেটলি তারা অ্যারেঞ্জ ম্যারেজ করে, কিন্তু তারাও ওখানেও সুখে থাকে না, কারণ তার মাইন্ডসেটটা তো একই রয়ে গেছে। ঠিক আছে, যে আমি পাল্টাবো। কারণ কিন্তু আমাকে যদি একটা সাকসেসফুল রিলেশনশিপ করতে হয়, আমাকে যদি একটা লং টার্ম গ্রোথ চাই, হোয়াট আই নিড মোস্ট ইজ কমিটমেন্ট। ঠিক আছে, আর আজকালকার দিনে আমাদের জেনারেশনে কিন্তু এটা বলা যেতে পারে, আমরা একটা এপিডেমিকই দেখছি যে কমিটমেন্টের খুব অভাব। এভরিওয়ান ওয়ান্টস অল দ্য ফান ইন আ রিলেশনশিপ উইথাউট দ্য কমিটমেন্ট। ঠিক আছে, আমার রিলেশনশিপে কমিটমেন্ট আমি দেবো না, কিন্তু আমার সুখ শান্তি পুরো চাই। ঠিক আছে, সেইটা ভুল।
ঠিক আছে, সেইটা দিয়ে যদি স্টার্ট করা হয় সেটা তো অনেক প্রবলেমস আমরা দেখছি। এইগুলো কি কাউন্সেলিং করে সম্ভব সমস্যা সমাধান? অবশ্যই অবশ্যই। আমরা প্রি ম্যারিটাল কাউন্সেলিং কিংবা রিলেশনশিপ কাউন্সেলিং যখন আমরা করি, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা করি সেটা হচ্ছে দুজন পার্টনারের কম্প্যাটিবিলিটি চেক করা। দেখুন, প্রত্যেকটা ম্যারিড লাইফে না 7টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, দ্যাট ইনক্লুডস ইউর ফাইন্যান্স, ঠিক আছে, ইউর ইন্টিমেসি, ঠিক আছে, ইউর ভিউজ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আপনার এথিক্স মরালস, প্রত্যেকটা জিনিস চেক করা হয়। এইবার ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষরা কি করে যে আমরা কথা বললাম, ঠিক আছে, আমরা কি কথা বলি আমাদের পার্টনারের সাথে, কিছুদিন প্রথম তো আমরা অনেক কিছু জানার ইচ্ছা থাকে, ঠিক আছে, তুমি কোন স্কুলে পড়েছো, কোন কলেজে পড়েছো, তোমার বন্ধুরা কি, কোথায় চাকরি করো, কে বস, কে ম্যানেজার। কিন্তু 3 মাস 6 মাস পরে তো আপনার ওই সারফেস লেভেল ইনফরমেশন তো আপনার জানা হয়ে যাবে। তারপর কি, তারপর কিন্তু কথাগুলো দৈনন্দিন জীবনে ওই একই জায়গাতে দাঁড়িয়ে থাকে, যে তুমি খেলে, কি রান্না হলো, তুমি চাকরিতে গেলে, বস কি বললো, বাড়িতে এসে মা বাবা কি বললো, অ্যান্ড উই আর টেলিং দ্য সেম থিং। সেটাতে কি হচ্ছে, আমি কিন্তু মানুষটাকে অন্য একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিনতে পারছি না, ঠিক আছে। এবার যেই মুহূর্তে আমি ধরুন ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিনতে পারছি না, আমার কিন্তু কনক্লুশনটা ইজ হাফ বিট। আমরা কাউন্সেলিংয়ে সেই জিনিসটাকেই ফিক্স করি যে আমরা যখন দুজন পার্টনারের সাথে কথা বলবো, তারা আমাদের ইন্ডিভিজুয়াল মাইন্ডসেটটা আমরা বোঝার চেষ্টা করব। প্লাস আমরা পরীক্ষা করে এটা দেখবো যে দুজন পার্টনার তাদের আদৌ তারা একে অপরের সাথে কম্প্যাটেবল কি না। কারণ যখন সব কিছু ভালো থাকে, আমার সম্পর্কতে সব কিছু ঠিকঠাক চলছে, তখন জিনিসটাকে হ্যান্ডেল করাটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে মানুষগুলো অ্যাকচুয়ালি একে অপরের সাথে কম্প্যাটেবল না, একটা খুব স্মল ইনকনভিনিয়েন্সেই কিন্তু সম্পর্কটা ভেঙে যেতে পারে। যেমন ধরুন ফর এক্সাম্পল, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কিছু মানুষ হয় যে তারা খুব রিজিড, তারা ফ্লেক্সিবল না, ঠিক আছে। যেমন ধরুন ফর এক্সাম্পল, আমরা দেখি যে না এই জায়গাটা দেখা গেল একটা ছোট্ট জিনিস পাল্টালে, যেমন ধরুন ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে কি হয় যে কিছু মানুষ হন, ঠিক আছে, যারা ঘুরতে গিয়ে, ঠিক আছে, তারা চেকলিস্ট মিলিয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন। ধরুন তারা কোনো একটা সার্টেন একটা স্পটে গেল, তারা 10টা আইটেম বানিয়ে রেখেছে, এই জায়গাগুলো আমাকে দেখতে হবে, তারা দেখবেই, ঠিক আছে। কিন্তু দেখা গেল তার পার্টনারের, ঠিক আছে, রিসোর্টে বসে রিল্যাক্স করার ইচ্ছা, ঠিক আছে। এবার দেখা গেল যে একজন মানুষ সে খুব ফ্লেক্সিবল, ঠিক আছে, যে না সে এরকমভাবে ডিসাইড করলে চলো আমরা একদিন ঘুরতে চাই, 2 দিন আমরা রিসোর্টে বসে রিল্যাক্স করবো। কিন্তু দেখা গেল যে আরেকজন মানুষ সে প্রচণ্ড রিজিড, যে না সে তার নিজের প্ল্যান থেকে সরবে না। এরকম যদি রিজিড মানুষ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পর্কটা টেকানোটা খুব মুশকিল। কারণ কি হয়ে যায়, যে রিজিড থাকি, ঠিক আছে, যে আমি আমার কথা ছাড়া দ্বিতীয় ব্যক্তির কথাটাকে গ্রাহ্যই করব না, তার পার্সপেক্টিভটাকে বোঝার চেষ্টাই করব না, তাহলে কিন্তু সম্পর্কতে সাকসেস পাওয়া যাবে না। কারণ সেইখানে কিন্তু আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হতে থাকবে যে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাট দ্যাট নো ওয়ান ওয়ান্টস টু কম্প্রোমাইজ। আজকালকার দিনে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে হয়তো রাজি, কিন্তু আমরা কম্প্রোমাইজ করতে রাজি না, ঠিক আছে। এবার প্লাস তার সাথে সোশ্যাল মিডিয়ায় রয়েছেই, প্রবলেমটাকে আরও হাইটেন করে দিচ্ছে, ঠিক আছে। আরও ওখানে আপনি আপনার পার্টনারের সাথে কোনো একটা মিসকমিউনিকেশন হলো, তারপরেই আপনি দেখছেন যে না এটা তো আরও 10টা মানুষের সাথে হচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য ট্রুথ, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে করলে আপনার মনে হবে যে আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, দ্যাট ইজ নট দ্য ট্রুথ। উই হ্যাভ দ্য অ্যাকচুয়াল ডেটা, ঠিক আছে। ইন্ডিয়াতে এখনও ডিভোর্স রেট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 25 to 30%, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু দ্য ইউএস উইচ হ্যাজ গন অ্যাবভ 65%, ঠিক আছে। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, এভরি আদার এক্সপার্ট ইজ সেইং দ্যাট না 10 জনের মধ্যে 8 জনের ডিভোর্স হয়ে যাচ্ছে। ডেটাটা কোথায়, তাই না? কিন্তু আমরা হাফ ইনফরমেশনে বিশ্বাস করে নিচ্ছি, অ্যান্ড দেন উই আর অ্যাপ্লাইং টু আওয়ার ওন রিলেশনশিপ, উইচ ইজ ক্রিয়েটিং আ লট অফ প্রবলেমস। রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্ট করাটা কতটা দরকার? 100% দরকার। কারণ দেখুন, অ্যাডজাস্টমেন্ট খালি রিলেশনশিপের ক্ষেত্রে না, আমার পার্সোনাল লাইফেও তো দরকার। যেমন ধরুন ফর এক্সাম্পল, আমি যদি কোনো নতুন জায়গায় চাকরি করতে চাই, ঠিক আছে, আমার বস, আমার ম্যানেজারের আমার থেকে কিছু এক্সপেকটেশন থাকবে, আমারও তাদের অফিস থেকে কিছু এক্সপেকটেশন থাকবে, ওই জায়গাতেও তো আমি অ্যাডজাস্ট করছি, তাই না? কারণ ওইখানে আমি একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাচ্ছি। সেম ইন মাই রিলেশনশিপ আমাকে কী দেয়? রিলেশনশিপ আমাকে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি দেয়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জন্য আমাদের রিলেশনশিপগুলো কিন্তু আমাদের জন্য সেফ স্পেস, যেখানে গিয়ে আমি নিজেকে ফ্রিলি এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে, যেখানে গিয়ে আমাকে ভাবতে হবে না যে আমি এই কথাটা বললে আমার পার্টনার আমাকে কি বলবে। তা আমি যদি একটা মানুষের থেকে একটা সুন্দর একটা সেফ স্পেস পাচ্ছি, এই মানুষটা আমাকে ভালোবাসছে, আমাকে যত্ন করে রাখছে, তার জন্য আমি কেন অ্যাডজাস্ট করবো না, ঠিক আছে। কিন্তু যদি আমি অ্যাডজাস্ট করতে না চাই, আমি যদি অ্যাডজাস্ট না করি, কিছুদিন পর কিন্তু আমার পার্টনারও কিন্তু অ্যাডজাস্ট করা বন্ধ করে দেবে। ম্যাক্সিমাম সম্পর্কতে আমরা দেখি যে একজন খালি অ্যাডজাস্ট করছে, দ্বিতীয়জন অ্যাডজাস্ট করছে না, সেই জন্যই কিন্তু সেই সম্পর্কগুলো বেশি দিন টিকছে না। যেখানে যে সম্পর্কগুলো, ধরুন আমরা দেখবেন আমাদের মা বাবার ক্ষেত্রে অনেক মানুষই আজকে বলে যে আমাদের মা বাবার সম্পর্ক কতদিন চলছে, 50 বছর 60 বছর, তারা একটা হ্যাপি ম্যারিড লাইফ রয়েছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে হোয়াট ইজ দ্য সিক্রেট টু দেয়ার ম্যারেজ, অ্যান্ড দে উইল টেল ইউ দ্যাট ইট ইজ অ্যাডজাস্টমেন্ট। দে উইল টেল ইউ দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর পার্টনার অন দেয়ার ব্যাড ডেজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার গুড ডেজ। কারণ আপনি তো কোনো মানুষকে 100% ভালো পাবেন না, ঠিক আছে। এটা জাপানিজ একটা কনসেপ্ট রয়েছে, ইং অ্যান্ড ইয়াং, দের ইজ গুড ইন এভরি ব্যাড অ্যান্ড দের ইজ ব্যাড ইন এভরি গুড,
সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এ পার্সন অ্যাজ আ হোল, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রু ডেফিনেশন অফ লাভ না? এই যে আমরা বলছি আমি তোমাকে ভালোবাসি তো তোমার সম্পূর্ণটাকে, ঠিক আছে? তোমার আমি খালি ভালো দিকটাকে ভালোবাসলাম আর খারাপ দিকটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? ওরকমভাবে তো হয় না, ঠিক আছে? কিন্তু আমি যদি আমার সম্পর্কটাকে এরকমভাবে না, আমি খালি ভালো দিকটাকেই নেব, খারাপ দিকটা আমি অন্য কেউ দেখবে, ঠিক আছে? তাহলে তো সম্পর্কটা টিকলো না। না, আর এই অ্যাডজাস্টমেন্টটা বোধহয় আমরা ভীষণভাবে ভুলে যাচ্ছি আজকালকার দিনে। এক্স্যাক্টলি আজকালকার মানুষ অ্যাডজাস্ট করে না, সে কথাটা বলাটা ভুল হবে, কিন্তু অনেক কম মানুষ অ্যাডজাস্ট করে। আগেকার দিনে কি হতো না, মানুষ অনেক দিন চেষ্টা করতো, তারা বিভিন্নভাবে চেষ্টা করতো যে ঠিক আছে এরকমভাবে হচ্ছে না, আমরা অন্যরকমভাবে চেষ্টা করি, ঠিক আছে? সেই জন্যই দেখবেন আগেকার দিনে সম্পর্ক অনেক দিন টিকে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্ক যেগুলো টিকে গেছে তারা কি সুখের সংসার করছে না? আগেকার দিনেও ডোমেস্টিক ভায়োলেন্সের কেস প্রচুর দেখা যেত, আগেকার দিনেও অনেক দেখা গেল যে তাদের সাথে প্রচুর অত্যাচার হচ্ছে, এই জিনিসগুলোও দেখা যেত। কিন্তু ঠিক আছে, তারা কিন্তু ধরুন তাদের মধ্যেও কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা সুখে সংসার করেছে, ঠিক আছে? তারা কিরকমভাবে করেছে? বাই অ্যাডজাস্টিং। কিন্তু আমরা কিন্তু কখনো এই জিনিসটা বলছি না যে না, অন্যায়ের সাথে আপনি অ্যাডজাস্ট করুন, অন্যায়ের সাথে কোনোদিনই অ্যাডজাস্ট করা উচিত না। কিন্তু যেইখানে আপনি দেখছেন যে না, অ্যাডজাস্ট করলে হয়তো সম্পর্কটা ভালো থাকবে, হয়তো আমি এখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো, ঠিক আছে? এই মানুষটা এখন এই জিনিসটা করতে পারছে না, তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখা যাওয়া উচিত, তাহলে আমার সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করাটা উচিত। কিন্তু মানুষ এই জাজমেন্টটা নিতে পারেন না, তারা ভাবেন যে ঠিক আছে এখন হচ্ছে না, তাহলে হয়তো মানুষটা কোনোদিনই করবে না। তারা এই জিনিসটা ভুলে যায় যে মানুষকে সময় দিলে প্রত্যেকটা মানুষ সব কিছুই করতে পারে, আমাদের জন্য কোনো কিছুই ইম্পসিবল না, ইটস জাস্ট এ ডিসিশন হবে, তাই না? আমি যদি ডিসিশন নিই যে আমি চেঞ্জ হব, তাহলে আমি চেঞ্জ হব, আর আমি যদি ডিসিশন নিই যে আমি চেঞ্জ হব না, তাহলে স্বয়ং ভগবান এসে আমাকে চেঞ্জ করতে পারবেন না। সমস্যাটা ওইখানটাতেই। আর এই এক্সপেকটেশনসটাও বোধহয় সম্পর্কটাকে একটুখানি কি দুর্বল করছে, কারণ মনে হয় আমাদের সবারই, শুধু পার্টনারের ক্ষেত্রে না, সবার কাছ থেকে এক্সপেকটেশনসটা বেড়ে যাচ্ছে, বন্ধুদের থেকে বাড়ছে, বাবা মার থেকে বাড়ছে। আমরা হয়তো ভাবছি যে সন্তান হিসেবে বাবা মারা কেন আমাদের কথা শুনছে না, আবার বাবা মায়েদের এক্সপেকটেশনস, তুই ছোটই আছিস আমাদের কাছে, তোদের কথা কেন শুনবো? এই ব্যাপারটায় কি সম্পর্ক টক্সিক হচ্ছে? দেখুন, সম্পর্ক টক্সিক হয় আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থেকে, ঠিক আছে? এক্সপেকটেশন প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, একটা কাপেলের মধ্যে, ঠিক আছে? এটা কিন্তু খুব স্বাভাবিক যে আমি আমার পার্টনার থেকে কিছু জিনিস এক্সপেক্ট করব, কিন্তু আমার এক্সপেকটেশনগুলো রিয়ালিস্টিক হতে হবে, ঠিক আছে? আমি এমন একটা কিছু এক্সপেক্ট করতে পারি না যেটা বাস্তবে তার জন্য করাটা অসম্ভব। মানে আমি বলতে চাইছি যে পার্টনারের ক্ষেত্রে ব্যাপারটা, যে আমাকে ভীষণ ভালোবাসে আমার হাজবেন্ড, বা হাজবেন্ড ভাবছে ওয়াইফ ভীষণ ভালোবাসে, দুজনের সম্পর্ক ভীষণ ভালো, এবার আমি কি এক্সপেক্ট করছি সে না বললেও হয়তো আমি ব্যাপারটা বুঝে যাব। এবার যখনই সেটা মিট করছে না এক্সপেকটেশনটা, তখনই ঝগড়াঝাটি শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আমাদের কয়টা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে এক্সপেকটেশন থাকে, কিন্তু এখানে মানুষ দুটো ভুল করে। প্রথম জিনিস হচ্ছে তারা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করে। এবার আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন কোথা থেকে সেট হচ্ছে? বাই লুকিং অ্যাট দেয়ার সারাউন্ডিংস অ্যান্ড বাই লুকিং অ্যাট দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকটা এক্সপেকটেশন আমাদের চারিপাশ থেকেই সেট করি। তার সাথে সাথে তারা কি হয়, যে তারা না, মানুষ তাদের নিজেদের এক্সপেকটেশন ক্লিয়ারলি কমিউনিকেট করতে জানে না। এই যে আপনি একটা কথা বললেন যে আমি আমার পার্টনারকে ভালোবাসি মানেই সে না বললেও আমি সেই জিনিসটা বুঝে যাবো, এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না, ঠিক আছে? আপনি দেশের সব থেকে ভালো সাইকোলজিস্টকে নিয়ে আসলো কিংবা অ্যাস্ট্রোলজারকে নিয়ে আসলো, আপনার মুখ দেখে যে বলতে পারবে না যে আপনার মাথার ভেতর কী চলছে, কারণ সেটা অসম্ভব। আপনার যে এক্সপেকটেশনটা রয়েছে সেটা আপনার নিজের পার্টনারকে ক্লিয়ারলি বলতে হবে। এবার এইখানে একটা কথা উঠে আসে যেটা সোশ্যাল মিডিয়াতে খুব চলে, সেটা হচ্ছে যে আমাকে যদি আমার পার্টনারকে বলে বোঝাতে হয়, ঠিক আছে, তাহলে সেটা আর ভালোবাসা না। মানে ধরুন আমার চাই যে আমার পার্টনার আমাকে ঘুরতে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমাকে যদি তাকে বলতে হয় যে তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো, তাহলে আমার ঘুরতে গিয়ে আর মজা নেই। এইটা কিরকম ভাবে রিয়েলিস্টিক কথা? কারণ তুমি তো তাও ঘুরতে যাচ্ছ, ইওর আলটিমেট গোল ইজ গোয়িং অন আ ট্রিপ, ঠিক আছে? ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ নিড টু কমিউনিকেট ইট অর ইউ ডোন্ট কমিউনিকেট ইট। কিন্তু দেখা গেল যে আপনি মাথায় মাথায় ভাবছেন যে না, আপনি নিজের মধ্যেই ভাবছেন যে আমার ঘুরতে যাওয়া উচিত, আপনার পার্টনার ইজ কমপ্লিটলি অ্যালুভ, সে তো জানেই না, ঠিক আছে? আপনি তাকে কমিউনিকেট করুন, কমিউনিকেট করার পরে যদি সে না করে দেয়, হ্যাঁ, সেটার থেকে একটা সমস্যা তৈরি হতে পারে। কিন্তু দেখা গেল আপনি কমিউনিকেট করার পর সে জিনিসটাতে অ্যাগ্রি করে গেল, ঠিক আছে, তাহলেই তো আপনি জিনিসটাতে পেতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাবে যে না, আমি আমার জিনিসটা, আমার পার্টনার যেহেতু আমাকে ভালোবাসে, সে আমার মুখ দেখেই বুঝে যাবে যে না, আজকে আমার এইটা খেতে ইচ্ছা করছে, কালকে আমার সিনেমা যেতে ইচ্ছা করছে, কালকে আমার শপিং করতে যেতে ইচ্ছা করছে। কিন্তু এটা তো রিয়েলিস্টিক না। রিয়েলিস্টিক্যালি আমরা একটা মানুষের সাথে 50 বছর থাকলেও আমি তাকে বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা কি বুঝতে পারি মানুষের সাথে দীর্ঘদিন থাকার পর? সেটা হচ্ছে প্যাটার্ন রেকগনিশন, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, আমরা একটা ফিক্সড রুটিনে চলি, যেটা আমরাও রিয়েলাইজ করি না। যেমন ধরুন ফর এক্সাম্পল, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি আগে ইনস্টাগ্রাম চেক করেন না আগে আপনি টিমস চেক করেন, সেটা ফিক্সড, ঠিক আছে? সকালবেলা ওঠার পর আপনি আগে গিয়ে
আগেই ব্রাশ করেন আর না আগে আপনি চান করেন, সেটা ফিক্সড। আমরা প্রত্যেকটা মানুষ প্যাটার্নে চলি, ওই প্যাটার্নটা কিন্তু আমরা রেকগনাইজ করতে শিখি পার্টনারের সাথে সাথে দীর্ঘদিন থাকার পর। কিন্তু সেটার মানে এটা না যে আমি তার মাথার ভিতর কি চলছে কিংবা তার এক্সপেকটেশনটা কি সেটা বুঝতে পারবো। কারণ তার এক্সপেকটেশনটা তো মানুষ তো পাল্টাচ্ছে এভরিডে। দেখা গেল আজকের দিনে সে একটা সিনেমা দেখে আসলো, সে সিনেমাতে দেখলো, দেখা গেল সে লেটস সে ফর এক্সাম্পল একটা খুব ঠিক আছে রিয়েলিস্টিক্যালি একটা খুব ভালো একটা রিয়েলিস্টিক সিনেমা দেখে আসলো, তাহলে তার এক্সপেকটেশন হলো যে না ঠিক আছে বিয়ে এরকম হওয়া যায়। যেমন ধরুন ফর এক্সাম্পল বেলা শেষে কিংবা প্রাক্তনের মতো সিনেমা দেখে আসলো, সে এটা ভালো যে না বিয়ে এরকম হওয়া উচিত। কালকে সে গিয়ে প্রচণ্ড একটা রোমান্টিক হলিউড মুভি দেখে আসলো যেখানে এক্সপেকটেশনটা সম্পূর্ণ আলাদা, তাহলে কালকে তো তার এক্সপেকটেশনটা পাল্টে যাচ্ছে। যখন এক্সপেকটেশনটা পাল্টাচ্ছে সেটাকে কমিউনিকেট করা উচিত, কিন্তু ম্যাক্সিমাম কাপল আজকালকার দিনে কমিউনিকেট করে না। ঠিক আছে, তারা ধরুন না, যেমন ধরুন ফর এক্সাম্পল আগেকার দিনে মানুষজন কিন্তু প্রচুর কথা বলতো। আজকালকার আপনি নিউ জেনারেশনের মানুষের সাথে কথা বলুন, ঠিক আছে, তারা কাপলস তারা কি তারা সারাদিন খালি রিলস শেয়ার করছে, ঠিক আছে, তারা রিলস দিয়ে কমিউনিকেট করছে। রিলস দিয়ে আমি কিরকম ভাবে কমিউনিকেট করবো? রিলসে তো অন্য দুজন মানুষ কথা বলছেন, ঠিক আছে, সেটা দিয়ে আমি আমার কথাটা কিরকম ভাবে বোঝাবো? কিংবা আগেকার দিনে কি হতো যে আমাদের মধ্যে ধরুন একটা মিসকমিউনিকেশন হলো, আমরা একটা অফলাইনে কোনো একটা জায়গায় ইন পার্সন মিট করে কথাবার্তা বলে জিনিসটাকে একটা সলিউশন আনার চেষ্টা করতাম। আজকালকার দিনে মানুষ কি করে, আপনার সাথে আমার পছন্দ হলো না, আমি আপনাকে ব্লক করে দিলাম, ঘোস্ট করে দিলাম, সেটাতে কি লাভ হলো? ঠিক আছে, আমি কতগুলো মানুষকে ব্লক করবো? ঠিক আছে, এই যে আজকালকার দিনে যে কোনো পার্টনার, যে কোনো কাপল, তাদের মধ্যে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্লক করে দিচ্ছে, সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে। মানে আমাদের ক্ষেত্রে আমরা প্র্যাকটিসে এরকমও পেশেন্ট দেখেছি যে সবাইকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে বলে তার পার্টনার তাকে জিপেতে মেসেজ করেছে যে তুমি কেন আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো, তুমি কেন আমাকে খুলছো না, কিংবা ইমেল করেছে তাকে। কিংবা আমার কাছে একজন পেশেন্ট এরকমও এসেছিল, ঠিক আছে, সে তার পার্টনারকে 1 টাকা করে পাঠাতো যাতে সে রিমার্কসে তার মেসেজটা লিখতে পারে, কারণ সব জায়গা থেকে তো সে ব্লক হয়ে গেছে। এই যে এই ঘোস্টিং কালচারটা, ঠিক আছে, যে আমি ঘোস্ট করে দেবো, ঠিক আছে, আমি ব্লক করে দেবো, এই জিনিসটা তো ঠিক না। কারণ দেখুন আলটিমেটলি সলিউশনটা আসবে বাই কমিউনিকেটিং। ইফ ইউ ডোন্ট কমিউনিকেট, দ্য প্রবলেম স্টিল পারসিস্টস অ্যান্ড দ্য প্রবলেম অনলি এক্সিডস। ঠিক আছে, কারণ আপনি যখন কমিউনিকেট করছেন না, দেন অনলি ইউ আর ওভার থিঙ্কিং, ইউ আর কামিং টু কনক্লুশনস ইউর সেলফ। ঠিক আছে, সামনে মানুষের পার্সপেক্টিভটা কিন্তু আপনি রাখছেন না, তখন আপনি নিজের মাথাতেই ভেবে নিচ্ছেন যে হয়তো ও এরকম বলেছে, হয়তো এরকম ভেবেছে, রিয়েলিটিতে দেখা গেল কিছুই না। ঠিক আছে, যেমন ধরুন ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনি বলছিলেন না যে প্রত্যেকটা কাপলের মধ্যে, ঠিক আছে, একটা জিনিস এটা বোঝাটা খুব দরকার, সেটা হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজেস বলে একটা জিনিস হয়। ঠিক আছে, লাভ ল্যাঙ্গুয়েজেস মানে কি? এটা হচ্ছে যে আমার ভালোবাসা প্রকাশ করার উপায়টা কি। ঠিক আছে, অনেক মানুষের হয় যে তারা অ্যাক্টস অফ সার্ভিস, ঠিক আছে, যে আমি তোমার জন্য কিছু করলাম সেটা দিয়ে আমি আমার ভালোবাসাটা প্রকাশ করবো। কিংবা দেখা গেল ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, ঠিক আছে, যে আমি তোমাকে কিছু বলে বোঝানো। দেখা গেল ম্যাক্সিমাম ইন্ডিয়ান কাপলদের মধ্যে আমরা যে জিনিসটা দেখি যে তারা এই লাভ ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা থেকে কিন্তু তারা একেবারেই মানে অনেকটাই দূরে, তারা জানে না যে লাভ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কী হয়। দেখা গেল যে আপনার পার্টনার, ঠিক আছে, আপনার থেকে চাইছে যে দেখা গেলো সে খুব সুন্দরভাবে রেডি হয়ে আসলো, ঠিক আছে, হি অর শি হ্যাজ ড্রেসড ভেরি ওয়েল, দে ওয়ান্ট আ ভার্বাল অ্যাপ্রিসিয়েশন, যে না তুমি আমাকে বলো যে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু সেখানে তুমি চুপ করে থাকলে। ঠিক আছে, তার মাথায় কি মনে হলো যে দেখ আমাকে ইগনোর করছে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, আপনার বর জানেই না যে আপনি চাইছিলেন যে আমাকে ভার্বালি অ্যাপ্রিসিয়েট করো। ইন দ্য ম্যানস কেস দেখা গেল কি হয়, অনেক মানুষই, ঠিক আছে, তারা চায়, দেখা গেল আমি দেখুন ম্যাক্সিমাম আমাদের সোসাইটিতে কি হয়, এখন দুজনেই ওয়ার্কিং, ঠিক আছে, কিন্তু অনেক পরিবারেও কিন্তু এখন দেখা যায়, ঠিক আছে, যে তারা খালি বাড়ির যে পুরুষ মানুষ তারাই চাকরি বাকরি করছেন। ঠিক আছে, এবার সারাদিন অফিস থেকে আসার পর সবাই টায়ার্ড থাকে, কাউরই কথা বলতে ইচ্ছা করে না। দেখা গেল এখানে তার এক্সপেকটেশনটা হচ্ছে যে আমার ওয়াইফ এসে আমার সাথে একটু দুটো কথা বলুন, কিন্তু দেখা গেল সেই মুহূর্তে সে বাচ্চাকে নিয়ে ব্যস্ত কিংবা অন্য কোনো কাজে সে ব্যস্ত। এই যে ওয়াইফ সময় দিতে পারলো না, উনি মনে মনে ভেবে নিচ্ছে যে দেখো আমার ওয়াইফ আমাকে ইগনোর করছে। দ্যাট ইজ নট ট্রু। আমরা কাউন্সেলিংয়ে কিন্তু এই জিনিসটাকেই রিজলভ করি যে আমরা আপনাদের কম্প্যাটেবল নাকি, তার সাথে সাথে আপনাদের দুজন আলাদা মানুষ, ঠিক আছে, দুজনের আলাদা পার্সপেক্টিভ, দুজন দুনিয়াটাকে আলাদাভাবে দেখেন। আমরা মাঝামাঝি এসে একটা সুইট পয়েন্টে কীরকমভাবে নিয়ে আসতে পারি, যেখানে তোমারও 50% কন্ট্রিবিউশন রয়েছে, আমারও 50% কন্ট্রিবিউশন রয়েছে, অ্যান্ড বোথ অফ আস টুগেদার মেক ইট 100%, তাই না? যেখানে আমাকেও পুরোটা অ্যাডজাস্ট করতে হলো না, তোমাকেও পুরোটা অ্যাডজাস্ট করতে হলো না, দুজনেই নিজের কমফোর্ট জোন থেকে একটুখানি বেরিয়ে, ঠিক আছে, অন্য মানুষের জন্য অ্যাডজাস্ট করে সম্পর্কটাকে ঠিক করলাম। কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই চেষ্টাটা মিসিং, ঠিক আছে, প্লাস কমিউনিকেশনটা মিসিং। আর তারা এই কনসেপ্টগুলোর সাথে তারা অবগত নয়, যেটা এরকমভাবে বোঝানো যায়। ঠিক আছে, যেমন ধরুন ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রেই, ঠিক আছে, আমরা মানুষজনকে কাউন্সেলিংয়ে যখন তারা আসেন তাদের জিজ্ঞেস করি যে কোনো দিন ধরুন আপনি আপনার ওয়াইফকে কোনো দিন অ্যাপ্রিসিয়েট করেন না কেন? ঠিক আছে, বলছে কই আমি তো বলি খুব ভালো লাগছে দেখতে। আমি ধরুন জিজ্ঞেস করলাম যে আপনি কতবার বলেছেন? ধরুন উনি রেডি হয়ে আসলো, আপনি কতবার বলেছেন? বলে
ওই আমি দেখলাম, আমি ছবি তুলে দিলাম, আমি বললাম তাতে কি হয়েছে, আমার সাথেই তো বেরোচ্ছে, আমারই তো বউ, কতদিন ধরে বলবো। কিন্তু দেখা গেল আমি যখন ওয়াইফকে সাথে কথা বলছি, ওয়াইফ বলছে যে ও কোনোদিন আমার দিকে অ্যাটেনশন দেয় না। ঠিক আছে, এটা কিন্তু ট্রু নয়। ঠিক আছে, উনি কিন্তু ওনার ডিউটি সব কিছু করছেন, ঠিক আছে, সব কিছু পূরণ করছেন, কিন্তু যেহেতু ওই কম্পোনেন্টটা মিসিং, ঠিক আছে, তার মনে কিন্তু একটা আক্ষেপ তৈরি হচ্ছে। সেম গোজ ফর দ্য ম্যান। ঠিক আছে, দেখা গেল আমি ভদ্রলোকের সাথে কথা বলছি, সে বলছে যে আমার ওয়াইফ আমাকে কোনোদিন অ্যাটেনশন দেয় না। ওর থেকে এরকম কিন্তু না যে ওয়াইফ কিছুই করছে না, ওয়াইফ সব কিছুই দেখা গেল করছে, দেখা গেল একটা কম্পোনেন্ট মিসিং। দেখা গেল বাড়িতে আসার পর সে সময় দিতে পারছে না অন্য ডিউটিসের জন্য, কিন্তু সে তাড়াতাড়ি একটা কনক্লুশন বানিয়ে নিল যে না, এটা আমার থেকে সব কিছুই মিসিং। অ্যান্ড দেন, ঠিক আছে, উইথাউট ডিসকাসিং, ঠিক আছে, সমস্যাটা এখান থেকে তো শুরু হলো। কিন্তু তারপর কি করা উচিত, যে না, আমার মনে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করছি, চলো আমি আমার পার্টনারের সাথে সেই জিনিসটাকে ডিসকাস করে একটা কনক্লুশনে আসি। কেউ ডিসকাশনে যেতে চায় না, সময়টাই বোধহয় নেই। সময়টা রয়েছে, ঠিক আছে, বাট মোস্ট কাপলস, ঠিক আছে, দে অ্যাভয়েড দ্য হার্ড কনভারসেশন। কিন্তু আমরা কাউন্সেলিংয়ে যে জিনিসটাতে প্রচণ্ড সাকসেস পাই, সেটা হচ্ছে দ্যাট ইউ মাস্ট হ্যাভ দ্য হার্ড কনভারসেশন, স্পেশালি ইন রোম্যান্টিক রিলেশনশিপ। কারণ আজকের দিনে যদি আপনি হার্ড কনভারসেশনটা করে নেন, কালকের দিন আপনার ভবিষ্যৎটা খুব ইজি হবে। কিন্তু আপনি যদি আজকের দিনে কথাটা এড়িয়ে যান, আপনার পরবর্তীকালে কিন্তু সেটা প্রচণ্ড সমস্যায় ফেলবে আপনাকে। আর সেই জিনিসটা আমরা দেখি, কারণ আপনি আপনার ব্যক্তিগত জীবনে, এটা প্রত্যেকটা মানুষের জন্যই সত্যি, আমরা কেউ আমাদের প্রবলেম থেকে পালাতে পারি না। আর আমরা যত পালানোর চেষ্টা করবো, প্রবলেমটা আমার তত পেছনে আমার চলে আসবে। তো আমাকে যদি হার্ড কনভারসেশনটা করতে হয়, ঠিক আছে, তাহলে আমি আগে করি না। আমার এক্সপেকটেশনটা কি, যেমন ধরুন ফর এক্সাম্পল, আমাদের কাছে যখন কাপলসরা আসে প্রি ম্যারিটাল কাউন্সেলিংয়ের জন্য, আমরা কিন্তু তাদের থেকে এই জিনিসটাই জিজ্ঞেস করি, দ্যাট হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন অফ আ ম্যারিড লাইফ। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন দ্যাট হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন অফ ম্যারিড লাইফ, সে কিন্তু একটা কনক্রিট আনসার দিতে পারবে না, সেটা ভেগ আনসার দেবে। কি দেবে আনসার, যে না, আমার একটা বড় ব্যাঙ্কুয়েটে বিয়ে হবে, আমি একটা দামি লেহেঙ্গা পরবো। সেটা তো 5 দিনের ইভেন্ট। তারপর সংসারটা কীরকমভাবে করবো, তার সেই এক্সপেকটেশনটা কিন্তু ক্লিয়ার নেই। সেটার থেকেই সমস্যাটা স্টার্ট হয়, যে আমি নিজে জানি না আমার কি চাই, ঠিক আছে, আমি সেটাকে কমিউনিকেট করতে পারছি না যে আমার পার্টনারের সাথে, অ্যান্ড দেন মিসকমিউনিকেশন স্টার্টস। অ্যান্ড সামনের মানুষটার জন্যও তাই, ঠিক আছে। কিন্তু একটা গুড জিনিস, ঠিক আছে, এটা খুব ভালো জিনিস যেটা হয়েছে, যে আজকালকার দিনে মানুষ অনেকটা অ্যাওয়্যার, ঠিক আছে। আমরা লাস্ট 5-6 ইয়ার্সে কলকাতাতে যে অ্যাওয়ারনেসটা দেখেছি, যে আগেকার দিনে কি হতো, মানুষ তাদের মানসিক রোগ কিংবা সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো, তারা সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে খুব ভয় পেত, তাই না? কারণ আজকালকার দিনে স্টিল টুডে, ঠিক আছে, ডিসকাসিং অ্যাবাউট ইউর মেন্টাল হেলথ ইন ইন্ডিয়া ইজ এ ট্যাবু, তাই না? সাইকোলজিস্টের কাছে যাবো, পাগলের ডাক্তারকে দেখাতে যাচ্ছি, ঠিক আছে, 4টে মানুষ কি বলবে, ঠিক আছে, তুই পাগল হয়ে গেলি, কিংবা আমার সম্পর্কতে খুব সমস্যা হচ্ছে, আমি যে কাউন্সেলিং করাতে গেলাম, তার মানে 4টে লোক বলছে ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু সত্যি না। কিন্তু আজকালকার দিনে যেটা ভালো জিনিস হয়েছে, সেটা যে অনেক মানুষ এগিয়ে আসছেন, তাই না? কিছু মানুষ হয়তো আসছেন না, কিন্তু অনেক মানুষ তারা এই জিনিসটা জানে যে না, আমার সম্পর্কতে প্রবলেম হচ্ছে, হেল্প অ্যাভেলেবেল রয়েছে, চলো গিয়ে আমরা হেল্পটা নিই, যাতে আমাকে এমন কোনো একটা পরিস্থিতিতে না যেতে হয় যেখানে গিয়ে আর কিছু করার নেই। ম্যাক্সিমাম সমস্যাটা ওইটাই হয়, যে মানুষ দে টেক ভেরি ডিলেড অ্যাকশন। তারা ভাবে ঠিক আছে, ইগনোর করি, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হয় না, জাস্ট প্রবলেমটা বেড়ে যায়। কিন্তু আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরে ওটাই সমস্যা, যে আমরা সব কিছুকে ইগনোর করার চেষ্টা করি। অ্যান্ড আমারও প্রবলেম হচ্ছে, আমি নিজেকে ব্যস্ত করে ফেললাম, ঠিক আছে। যেমন ধরুন ফর এক্সাম্পল, অনেক মানুষেরই হয়, ঠিক আছে, যে তার কোনো একটা আক্ষেপ রয়েছে, সে সেই জিনিসটাকে অ্যাড্রেস করলো না, তার থেকে বললো যে নিজেকে আরও ব্যস্ত করে ফেললো। এবার সে ভাবলো ঠিক আছে, ব্যস্ত হয়ে গেছি, ভুলে যাবো, ভোলে না, কিন্তু জাস্ট রিটায়ার হতে দিন, সমস্যাটা দেখা যায়, সেম প্রবলেম দেখা যায়। কারণ তখন তো আপনি ফাঁকা, তখন তার কাজ নেই, তখন আপনি কী করবেন? তখন তো আপনার বাড়িতে বউয়ের সাথে বরের সাথেই থাকতে হবে। যে সমস্যাটা আপনি অফিসে গিয়ে নিজেকে ব্যস্ত করে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলেন, আপনাকে তো ওই বাড়িতেই ফিরে আসতে হলো। কিন্তু দেখা গেল, দেখবেন এটা আমরা অনেক ওয়ার্কিং প্রফেশনালসের মধ্যে দেখি, ঠিক আছে, তারা তাদের কাজ নিয়ে প্রচণ্ড প্যাশনেট হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু সবাইকে এই জিনিসটা মনে রাখতে হবে যে 60-র পর কিন্তু আমাকে বাড়িতেই ফিরতে হবে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে আমি বাড়ির প্রতি কোনোদিন কোনো অ্যাটেনশনই দিইনি, তাই না? আমি বাড়িতে কেয়ারই করিনি। আমার যে পার্টনার রয়েছে, আমার যে সন্তান রয়েছে, তার প্রতি আমি কোনোদিন তার ফর্মেটিভ ইয়ার্সে, আমার সম্পর্কের ফর্মেটিভ ইয়ার্সে, আমার সন্তানের ফর্মেটিভ ইয়ার্সে আমি তাকে সময়ই দিইনি। তখন আমি প্রত্যেকটা সময় আমার কাজকে প্রায়োরিটাইজ দিয়েছি। আমার কিন্তু ফিরে আসার কোনো জায়গা থাকবে না। আমি যে বাড়িতে ফিরে আসবো, সে বাড়িতে কিন্তু আমার নিজেকেই মনে হবে যে আমি এলিয়েন, যে আমি বাড়ির পার্টি না। কারণ তারা তো অন্য একটা সংসার গুছিয়ে নিয়েছে ততক্ষণে, অ্যান্ড দে হ্যাভ বিকাম অ্যালুফ। অ্যান্ড দিস প্রবলেম উই নোটিস ইন আ লট অফ রিটায়ারিজ, ঠিক আছে। ধরুন কোনো হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়াল, ঠিক আছে, কিছুদিন আগের এই ঘটনা, ঠিক আছে, খুব হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়াল, সে খুব একজন ডেকোরেটেড পোস্ট থেকে সে রিটায়ার করেছে,
কিন্তু ঠিক আছে, সে যখন চাকরিতে ছিল, ঠিক আছে, সে যেহেতু একটা লিডারশিপ পজিশনে ছিল, এভরিওয়ান ইউজ টু রিপোর্ট টু হিম। ঠিক আছে, সে এটাতেই অভ্যস্ত যে আমি অফিসে যাব, সাহেব চলে এসছে, সাহেবের টেবিলে পেপার চলে আসবে, সাহেবের টেবিলে গরম গরম চা চলে আসবে, সাহেব বেল বাজালে দুটো পেয়াদা চলে আসবে। কিন্তু যেই মুহূর্তে আমি রিটায়ার করে বাড়িতে বসলাম, বাড়িতে তো অত সিস্টেমেটিকভাবে চলে না, তাই না? বাড়িতে তো আমি 9টার সময়তেই চা পাবো না, হতেই পারে যে 9:30 আমি চাটা পেলাম। তা কিন্তু দেখা গেল সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে না, ঠিক আছে, কারণ সে তো সংসারে অতটা টাইমই দেয়নি, তাই না? সে 12 ঘন্টা অফিসে কাটিয়েছে, ঠিক আছে। সেই জন্য প্রবলেমগুলোর থেকে পালানো উচিত না, প্রবলেমগুলোকে কমিউনিকেট করে জিনিসটাকে রিজলভ করা উচিত। আর আমাদের মনে হয় যে প্রবলেম মানে পৃথিবীর সবার মধ্যে আছে, শুধুমাত্র আমার মধ্যে নেই, কিন্তু মনে হয় না যে আমার মধ্যেও একটা সমস্যা আছে, এটা আমরা বুঝতে চাই না। এক্স্যাক্টলি। যেমন ধরুন ফর এক্সাম্পল, অনেক ক্ষেত্রেই দেখবেন যে যখন মানুষের ব্রেকআপ হয়, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা স্বভাব, যেই মুহূর্তে আমাদের ব্রেকআপ হলো আমরা কিন্তু এইটা বলি যে হি অর শি ওয়াজ নট দ্য রাইট পার্সন ফর মি। ঠিক আছে, যে না, ওর সাথে আমি কম্প্যাটেবল ছিলাম না, ছেলেটা খুব টক্সিক ছিল, মেয়েটা খুব টক্সিক ছিল, ঠিক আছে, কিংবা ওর মধ্যে এই কোয়ালিটিসগুলো নেই, ঠিক আছে, আই কান্ট ইমাজিন আ ফিউচার উইথ হিম অর হার। এবার আমাদের এখানে একটা প্রশ্ন হচ্ছে যে দেখা গেল, ঠিক আছে, যে আপনি যে কারেন্ট সম্পর্ক ধরেছেন তার আগে, ঠিক আছে, এই মানুষের অনেকগুলো সম্পর্ক ছিল, 4-5 সম্পর্ক ছিল। এই 4-5 সম্পর্কের মধ্যে কমন এলিমেন্টটা কি? কমন এলিমেন্ট হচ্ছে আমি, তাই না? এবার আমার মধ্যে যদি কোনো ফল্ট না থাকে, ঠিক আছে, তাহলে এটা কীরকমভাবে সম্ভব যে 5টা সম্পর্কই ভেঙে গেল? এটা কি সত্যি ম্যাথমেটিক্যালি সম্ভব যে প্রত্যেকটা ক্ষেত্রে মাই পার্টনার ওয়াজ অ্যাট ফল্ট, আই এম নট অ্যাট ফল্ট? ঠিক আছে, আমার মধ্যেও তো নিশ্চয়ই কিছু স্বভাব থাকবে, কিছু বিহেভিয়ার থাকবে দ্যাট ইজ ট্রিগারিং দ্য আদার পার্সন, তাই না? কারণ অ্যাজ হিউম্যানস, ঠিক আছে, উই আর ভেরি লজিক্যাল বিংস, আমরা কিন্তু উইথাউট রিজন কিছু করি না, ঠিক আছে। হ্যাঁ, হয়তো সবসময় সেই রিজনটাকে এক্সপ্লেন করা যায় না, কিংবা হয়তো সবসময় সেই রিজনটাকে জাস্টিফাই করা যায় না, ঠিক আছে, কিন্তু রিজন কিন্তু থাকে, ঠিক আছে। আমার মধ্যে কোনো ফল্ট নেই, ঠিক আছে, আমি একেবারে সাধু সন্ন্যাসী মানুষ, ঠিক আছে, সামনের মানুষটাই খালি খারাপ, এই কনভারসেশনটা, দিস ন্যারেটিভ ইজ ভেরি ওয়ান সাইডেড, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হয়ে যায় যে এই ন্যারেটিভটাই চলে, তাই না? এবার কি হয়ে যায় তখন এবার ধরুন ফর এক্সাম্পল, ঠিক আছে, দেয়ার ইজ আ সিরিজ অফ রিলেশনশিপস, ঠিক আছে, দেখবেন আজকালকার অনেক মানুষ, ঠিক আছে, তারা ট্রাই করে, ঠিক আছে, দে হ্যাভ ট্রায়াল রিলেশনশিপস, ঠিক আছে, যেমন আজকালকার দিনে অনেক নতুন নতুন টার্ম বেরিয়েছে, ঠিক আছে, যে পার্টনারকে সফট লঞ্চ করা, ঠিক আছে, কিংবা এই যে ইয়াং জেনারেশনের মধ্যে টার্ম রয়েছে বেঞ্চিং, ঠিক আছে। বেঞ্চিং জিনিসটা কি? ঠিক আছে, যে একটা পার্টনারের সাথে আমি ডেট করছি, তার সাথে সাথে আমার আরও কয়েকটা পার্টনার ব্যাকআপে রাখা রয়েছে, এর সাথে চলছে না তো আমি ওখানে চলে যাবো। এবার এই যে কারোর সাথেই যে কম্প্যাটেবল হচ্ছে না, কারোর সাথেই যে সম্পর্কটা টিকছে না, ইউ মাইট বি দ্য রিজন ফর ইট, ঠিক আছে। এই যে তোমার যে স্বভাবটা যে না, তুমি অনেকগুলো পার্টনারকে একসাথে, ইউ আর অলওয়েজ কিপিং আ ব্যাকআপ, ইফ ইউ আর অলওয়েজ হ্যাভিং আ ব্যাকআপ, আপনার ব্রেন তো কোনোদিন আপনাকে সেটাই বলবে যে না, কি আছে দরকার, এখানে একটুখানি এফোর্ট দেওয়ার দরকার, ওয়াই শুড ইউ গিভ মোর এফোর্ট, ঠিক আছে, আপনার কাছে তাদের ব্যাকআপ অপশন রয়েছে, তাই না? কিন্তু উই শুড নট ট্রিট হিউম্যান বিংস লাইক আওয়ার ফ্যাশন চয়েসেস, তাই না? যে আমার কাছে 10টা জামা রয়েছে, আমি আজকে এই জামাটা না পরে আমি অন্যটা জামা চুজ করি। নো, রিলেশনশিপস নিড ওয়ার্ক, রিলেশনশিপ নিড টাইম অ্যান্ড এফোর্ট অ্যান্ড কনসিস্টেন্টলি, ঠিক আছে, ডে ইন ডে আউট, ঠিক আছে। আপনাকে 30 বছর যদি আপনি একটা সম্পর্কতে খুব ভালো করে দেন, তাহলে গিয়ে একটা সম্পর্কটা খুব সুখে শান্তির জীবন আপনি একটা সংসার তৈরি করতে পারবেন। সেটা কোনোদিনই 3 মাসে সম্ভব না, কিন্তু লোকজন সেটা এক্সপেক্ট করে 3 মাসের মধ্যে হয়ে যাবে। তারা 3 মাসের সম্পর্কতে এক্সপেক্ট করে যে 30 বছরে তারা সুখ শান্তি পাবে, কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালি মানে কনসিস্টেন্সিটাও ভীষণ দরকার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরুন লেটস সে ফর এক্সাম্পল কি হয়ে যায় না, যেটা আমরা দেখি যে ডেটিং ফেজ এবং ম্যারিড লাইফে যেটা একটা খুব স্টার্ক ডিফারেন্স যেটা আমরা দেখি, সেটা হচ্ছে লোকজনের এফর্ট দেওয়াটার, মানে এফর্টটা খুব ইনকনসিস্টেন্ট হয়ে যায়। যেমন ধরুন ফর এক্সাম্পল, যখন মানুষ ডেটিং ফেজে থাকে, তাই না, তারা প্রচুর এফর্ট দিয়ে রেডি হয়ে একটা ভালো লোকেশন চুজ করে ঘুরতে নিয়ে গেল, কিন্তু এই মানুষটাই বিয়ের পর সে আমাকে কোথাও নিয়ে যায়, ঠিক আছে। কেন নিয়ে যায় না? কারণ তার প্রায়োরিটিসগুলো পাল্টে গেছে। ওখান থেকে একটা আক্ষেপ তৈরি হয় যে দেখা গেল যে আমি এই মানুষটাকে বিয়ে করেছিলাম বাই লুকিং অ্যাট দিস ফ্যাক্ট দ্যাট দিস পার্সন, ঠিক আছে, লাভস টু টেক ভ্যাকেশনস, ঠিক আছে, সে প্রচুর ঘুরে বেড়াতো, কিন্তু এখন তার অফিসই তার প্রায়োরিটি। এবার কি হয়ে যায়, বিয়ের পর না আমরা এটা ভাবা শুরু করে দিই, আরে এ তো আমার কাছে চলেই এসেছে, তাহলে এখন আর এফোর্ট দেওয়াটা দরকার নেই। সমস্যাটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে যায়। আমি যেই মুহূর্তে এফোর্ট দেওয়া বন্ধ করে দেবো, ঠিক আছে, সেই মুহূর্তেই কিন্তু আমার সম্পর্কটা ডিটোরিয়েট করা শুরু হয়ে যাবে। যেন সম্পর্কতে যদি আপনার সুখে শান্তিতে থাকতে হয়, ডে ইন ডে আউট এভরি ডে কনসিস্টেন্টলি এফোর্ট দেওয়া, আরেকবার চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট। সময় দেওয়াটাও বোধহয় খুব ভীষণ প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি আপনার পার্টনারকে সময় না দেন, আপনি তার পার্সপেক্টিভটা কিরকম ভাবে বুঝবেন? হতেই পারে দেখা গেল যে কোনো ক্ষেত্রে আপনার পার্টনারকে যেটা ভুল বলছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি তাকে সময় না দেন, আপনি তো তার ওই জিনিসটা সংশোধনও করে দিতে পারবেন না, তাই না? অ্যাজ আ পার্টনার আপনারা যখন একসাথে রয়েছেন, এটা তো ইট ফলস উইদিন আওয়ার ডিউটি, তাই না, দ্যাট উই কেয়ার ফর দিস পার্সন অ্যান্ড উই গাইড দিস পার্সন টুয়ার্ডস দ্য রাইট পাথ। কিন্তু দেখা গেল আমি তাকে টাইমই দিচ্ছি না, ঠিক আছে। দেখা গেল আজকাল অনেক কাপেলই দেখবেন বলবে, ঠিক আছে, তাদের যখন ঝগড়া হয় তারা বলছে যে না, এটা তোর প্রবলেম,
ঠিক আছে, বাট নো, দ্যাট ইজ নট ইউর প্রবলেম, দ্যাট ইজ আওয়ার প্রবলেম। ঠিক আছে, উই আর ওয়ান ইউনিট। ঠিক আছে, অ্যাজ আ কাপল, ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম ইট ইজ আওয়ার প্রবলেম, উই উইল সলভ ইট টুগেদার। ইফ ইউ লিভ ইট টু দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, তাহলে তো সে নিজের মতন সলভ করবে, নিজের মতন সলভ করলে তো আমার দেখা গেলো সেটা ভালো নাও লাগলো, তাই না? কিন্তু এই যে ধরুন লোকজন সময় দেয় না, ঠিক আছে, লোকজন অন্য জিনিসে ব্যস্ত, ঠিক আছে, সেটাতে খুব মুশকিল, তাই না? বিকজ দিস ডেজ পিপল আর গিভিং অ্যাটেনশন অ্যাট দ্য রং প্লেসেস, তাই না? যেখানে অ্যাটেনশন দেওয়া দরকার নেই সেখানে অ্যাটেনশন দিচ্ছে, ঠিক আছে, যেখানে অ্যাটেনশন দেওয়া দরকার সেই জিনিসটা ইগনোর হয়ে যাচ্ছে। সমস্যাটা ওইখান থেকেই শুরু হয়। আর এই যে এত ব্যাকআপের কথা বললেন, তো অফিসে তো আমরা মানে অনেকেই বেশি সময় কাটাই, সেই জন্য কি এত ব্যাকআপ রাখার চক্করে অফিসের পরকীয়াটা বেড়ে যাচ্ছে, অফিস প্রেম যেটাকে বলছে? কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং রিসার্চ পেপার পাবলিশ হয়েছিল যে দুনিয়াতে সব থেকে বেশি অফিস অ্যাফেয়ার এখন ইন্ডিয়াতে হয়, সব থেকে বেশি ইন্ডিয়ান ওয়ার্ক প্লেসেসে হয়, ঠিক আছে। এই রিপোর্টটাতে একটা জিনিস দেখা গেছে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। দেখুন, একটা অ্যাভারেজ ইন্ডিয়ান প্রফেশনাল স্পেন্ডস এনিওয়্যার ফ্রম 8 hours to 14 hours অ্যাট দেয়ার ওয়ার্ক প্লেস, ঠিক আছে। এবার আপনি যখন ওয়ার্ক প্লেসে এতটা সময় কাটাবেন একই মানুষের সাথে, আপনি একই মানুষের সাথে এভরিডে মিটিংয়ে যাচ্ছেন, প্রবলেম ব্রেনস্টর্ম করছেন, প্রবলেমটাকে সলিউশন ব্রেনস্টর্ম করছেন, এটা খুব স্বাভাবিক যে আপনি আপনার কলিগের সাথে একটা অ্যাফিনিটি ডেভেলপ করবেন। কিন্তু আগে কি হতো যে আমরা আমাদের বাউন্ডারিগুলো জানতাম, আমরা জানতাম যে আমার প্রফেশনাল রিলেশনশিপটা কোথায় শেষ, পার্সোনাল রিলেশনশিপটা কোথায় শুরু। আজকালকার দিনে বাউন্ডারিটা ব্লার হয়ে গেছে। ধরুন কি হচ্ছে যে দেখা গেল যে আমার বাড়িতে আমার যে পার্টনার রয়েছে তার সাথে কোনো একটা সমস্যা চলছে, কোনো একটা মিসকমিউনিকেশন চলছে। এবার আমাদের প্রত্যেকটা মানুষের স্বভাব হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো থেকে পালানো, এটা প্রত্যেকটা মানুষের স্বভাব। আমরা প্রথমে ডিনায়ালে থাকি, আমরা মানতেই চাই না যে আমাদের মধ্যে প্রবলেমটা রয়েছে কিংবা আমার পার্টনারের মধ্যে প্রবলেমটা রয়েছে। এবার ধরুন এভরিডে আপনি অফিস থেকে যাচ্ছেন, গেলেই বাড়িতে ঝামেলা, ঠিক আছে, বাড়ির থেকে আপনি সকালবেলা বেরোনোর আগেও সমস্যা হচ্ছে, ঠিক আছে, বাড়িতে ফিরলেও সমস্যা হচ্ছে। তখন মানুষ কী করে, পালিয়ে তারা অফিসেই যায়, ঠিক আছে, অফিসে গিয়ে তারা কাজে ব্যস্ত, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে আমি অফিসে যখন দীর্ঘ সময় কাটাচ্ছি, তাই না, আমি তো কোনো না কোনো দিন আমার পার্সোনাল প্রবলেমসগুলো আমার কলিগের সাথে শেয়ার করব। এবার যখন আমি শেয়ার করছি, আমাদের প্রত্যেকটা মানুষের এরকম একটা কলিগ রয়েছে যে আমাকে আগবারই অনেকটা হেল্প করতে চায়, তাই না। দেখা গেল তার হেল্পটা সেই ক্ষেত্রে দরকার নেই, কিন্তু সে হেল্প করতে চাইলো, ঠিক আছে। কিংবা আমাদের প্রত্যেকটা মানুষের এরকম কলিগ রয়েছে যে আমাদের গ্যাস লাইট করে, ঠিক আছে, ইনস্টিগেট করে। দেখা গেল যে আমি আমার বরকে নিয়ে কিংবা বউকে নিয়ে বললাম যে দেখছিস আমার বউ আমাকে একদম অ্যাটেনশন দেয় না। হঠাৎ করে আমার কলিগ বলছে, এ মা, তোর বউ তোকে অ্যাটেনশন দেয় না, এটা তো খুব খারাপ, ঠিক আছে, আমি তোর জন্য কালকে থেকে টিফিন বানিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, আমি তোর জন্য কালকে থেকে কেয়ার করবো। যেখানে তার ইন্টারভেনশনের কোনো দরকার নেই সেখানে সে ইন্টারভেনশনটা করা শুরু করে দিল। এবার স্বাভাবিকভাবে যখন আমি খুব আমার একটা ডাউন টাইমে রয়েছে, খুব একটা উইক মোমেন্টে রয়েছে যে না, আমি আমার ওয়াইফের সাথে কিংবা আমার হাজব্যান্ডের সাথে একটা সম্পর্কের সমস্যা চলছে, আমি সেটা তোমার সাথে শেয়ার করছি বিকজ আই ওয়ান্ট টু লেটস সে রিলিভ মাই সেলফ আ লিটল, ঠিক আছে। তুমি আমাকে কোনো ভালো অ্যাডভাইস পারলে তুমি দাও, কিন্তু তুমি আমাকে ভালো অ্যাডভাইস না দিয়ে তোমাকে খারাপ অ্যাডভাইস দিলে, ঠিক আছে। সেই অ্যাডভাইসটা কী হলো, আলটিমেটলি আমি তোমার সাথে শেয়ার করতে 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 কিছুদিন পরে আই ডেভেলপ অ্যান অ্যাফেকশন টুয়ার্ডস ইউ অ্যান্ড আই মেক অনলি ওয়ান মিস্টেক। কী হয়ে গেল মিস্টেকটা, যে ধরুন আমি কোনো একটা অফিসের অফ সাইটে গেলাম কিংবা আমার কোনো একটা লেট নাইট প্রজেক্ট ছিল, আমরা ডিসাইড করলাম, ঠিক আছে, যে প্রজেক্টের পর উইল বুক আ রুম অ্যান্ড উইল চিল, ঠিক আছে। ওই যে আপনি একটা ইনস্ট্যান্স হলো, ঠিক আছে, যে উই থিঙ্ক দ্যাট ইট ইজ অনলি ওয়ান টাইম, একবার করি কী হয়ে যাবে, ইট বিকামস অ্যাডিকটিভ, ঠিক আছে। এবার কী হয়ে যায়, নাও why office affairs start and why office affairs continue, it's a different reason. স্টার্ট হয় এই একটা ভুল থেকে, ঠিক আছে, বিকজ ইটস অ্যান এসকেপ। আমি বাড়িতে জিনিসটা পাচ্ছি না, ঠিক আছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, সম্পর্কতে সমস্যা হচ্ছে, এখানে একটা এক্সাইটিং কিছু শুরু হলো, ঠিক আছে, আমি এটাতে এনগেজ করলাম। আমি কেন জিনিসটা কন্টিনিউ করব, কারণ প্রত্যেকটা মানুষ না অ্যাডভেঞ্চার পছন্দ করে, আমাদের প্রত্যেকটা মানুষের অ্যাডভেঞ্চার চাই, কারণ অ্যাডভেঞ্চার থাকলে কী হয়, আমাদের ব্রেন থেকে অ্যাড্রেনালিন ছাড়ে। এবার কী হয়, অ্যাফেয়ারে কী হয় বলুন তো, অ্যাফেয়ারে একটা জিনিস থাকে সেটা হচ্ছে লুকোচুরি, ঠিক আছে। প্রথম যখন অ্যাফেয়ার স্টার্ট হয় প্রত্যেকটা মানুষের না এই জিনিসটা খুব ভালো লাগে, কেউ জানে না, বাড়িতে বর জানে না, বউ জানে না, বাচ্চা জানে না, মা বাবা জানে না, আমাকে লুকিয়ে লুকিয়ে হোটেল যেতে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে ক্যাফেতে যেতে হচ্ছে, যেখানেই যাচ্ছি না কেন আমাকে সেকেন্ড থট আসছে, আমাকে কেউ দেখে নেবে না তো, ঠিক আছে। মানুষজন এই জিনিসটাকে স্বীকার করতে চায় না, কিন্তু এই জিনিসটা কিন্তু তাদের কিন্তু মাথায় যে অ্যাড্রেনালিন রাশটা হচ্ছে সেটা কিন্তু এই লুকোচুরির থেকেই হচ্ছে। সেই জন্যেই কিন্তু সে কিন্তু জানে যে অ্যাফেয়ার করাটা ভুল, সে কিন্তু জানে দ্যাট দিস ইজ আ ইললিগাল অ্যান্ড দিস ইজ আ ক্রাইম, কিন্তু তাও সে দিনের পর দিন ওই জিনিসটাতে এনগেজ করতে থাকে। সে একদিন হোটেল দিয়ে যাওয়া দিয়ে শুরু হলো, সেটা আবার দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, কারণ সেটা ইট বিকামস অ্যান অ্যাডিকটিভ নেচার। অ্যান্ড বাই দ্য টাইম দ্যাট দে রিয়েলাইজ
that we have gone and we have done something wrong, the problem is already it has gone out of hands. ঠিক আছে, কারণ আপনি যখন অ্যাডিক্টিভলি কোনো জিনিস রিপিট করতে থাকবেন ডে ইন ডে আউট, ঠিক আছে, কোনো না কোনো দিন কিন্তু আপনার পাটা জানতেই পারবে। কারণ কি হবে, এগেন কামিং ব্যাক টু অরিজিনাল পয়েন্ট, যে আমরা একটা মানুষের সাথে থাকতে থাকতে তার প্যাটার্নটা রেকগনাইজ করি, ঠিক আছে, যেই মুহূর্তে একটা তৃতীয় ব্যক্তি ঢুকে যাবে আপনার পার্টনার কিন্তু রিয়েলাইজ করবে সোনার লেটার, ঠিক আছে, হি অর শি মাইট নট অ্যাডমিট ইট অ্যাট ফার্স্ট বাট দে উইল রিয়েলাইজ, ঠিক আছে, কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা গাট ফিলিং থাকে, ঠিক আছে, যে আমার পার্টনার তো এরকম করতো না, ঠিক আছে, হঠাৎ করে কেন করছে, ঠিক আছে, যেমন ধরুন ফর এক্সাম্পল আমরা সব থেকে আগে কি নোটিস করি, ফোন, ঠিক আছে, এই মানুষটা গোপনে ফোন চেক করি, গোপনে ফোন চেক করাটা তো অনেক পরে আসে, মানে ধরুন আমরা আগে দেখতাম যে দেখা গেল এই মানুষটা অফিস থেকে আসার পর সে বাড়িতে ঢোকার পর সে টিমস সব কিছু বন্ধ করে দিত, ফোন সাইডে রেখে সে টিভি দেখতে বসলো, কিন্তু এখন আমি দেখছি যে এই মানুষটাই অফিস থেকে আসার পর সে ফোনেই লেগে আছে, ঠিক আছে, আমি সারা জীবন দেখে আসলাম যে এই মানুষটা যখনই অফিস থেকে ফোন আসে তার মুখের এক্সপ্রেশনটা পাল্টে যায়, সে অন্য রকমের একটুখানি যেন ইরিটেটেড হয়ে কথা বলে, কিন্তু আজকাল সে ফোনে খুব হেসে হেসে কথা বলছে, ঠিক আছে, কার সাথে, তাই না, প্রথম সন্দেহ ওখান থেকে হয়, ঠিক আছে, কিংবা ঠিক আছে যে মানুষটা অন টাইম ছিল সে এভরিডে 9টার মধ্যে ঢুকে যেত, আজকাল সে 10:30, 11টা, ঠিক আছে, হঠাৎ করে তার নাইট প্রজেক্ট বেশি বেড়ে যাচ্ছে, হঠাৎ করে তার অফ সাইড খুব বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যেই মুহূর্তে প্যাটার্ন ব্রেক হয় সেই মুহূর্তে কিন্তু মানুষ ধরা পড়ে, ঠিক আছে, কিন্তু এগেন এখানে একটা প্রবলেম থাকে যে পার্টনার রিয়েলাইজ করে তারাও কিন্তু প্রথমে মানতে পারে না যে আমার পার্টনার এই জিনিসটা করছে, সেটা তারাও সাইড লাইন হয়ে যায়, তারা ভাবে ঠিক আছে দেখি কি হয়, কিন্তু ওই যে দেখি কি হয়, ঠিক আছে, সামনের মানুষটা কি ভালো থাকে যে আমাকে তো ধরতেই পারছে না, ঠিক আছে, সো দে টেক ইট অ্যাজ এন এনকারেজমেন্ট, ঠিক আছে, যে যখন আমার বউ ধরতে পারছে না কিংবা আমার বর ধরতে পারছে না, এই করতে থাকি, ঠিক আছে, এই করতে 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 কোন দিন যে এটা একটা পশ অ্যাক্টের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, কোন দিন যে এই একটা এক্সট্রা এই অ্যাফেয়ার থেকে যে আমার পুরো কেরিয়ারটা শেষ হয়ে যেতে পারে, ওই চিন্তা ভাবনাটাই থাকে না, কারণ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লস, ঠিক আছে, অ্যাট মোস্ট কোম্পানিজ ইন ইন্ডিয়া আপনি কিন্তু আপনার কলিগের সাথে কোনো রোম্যান্টিক রিলেশনশিপে থাকতে পারবেন না, ইট ইজ এগেনস্ট দ্য ওয়ার্ক প্লেস নর্মস, কারণ যেই মুহূর্তে রোম্যান্টিক রিলেশনশিপ একটা ওয়ার্ক প্লেসে তৈরি হয়ে যায় আপনি আর আনবায়াসড থাকতে পারেন না, যেই মুহূর্তে আপনি আপনার আনবায়াস জিনিসটা চলে যাবে ইউ উইল মেক মিস্টেকস এট ইউর ওয়ার্ক উইচ নো কোম্পানি উইল অ্যাকসেপ্ট। হ্যাঁ, এবার যদি কোম্পানি যদি কোনো স্পেসিফিক পলিসি থাকে যে না দ্যাট 2 people or 2 colleagues ক্যান ডেট ইচ আদার, সেই ক্ষেত্রেও কিন্তু এইচআরকে কিন্তু ডিক্লারেশন দিতে হয় যে না, যেমন ধরুন ফর এক্সাম্পল টিসিএস, ঠিক আছে, টিসিএস ইজ ওয়ান কোম্পানি উইচ হ্যাজ আ পলিসি লাইক দিস যে না তোমরা দুজন কলিগ, ঠিক আছে, ইউ আর মেট থ্রু হিয়ার ইউ ক্যান গেট দিস ইনটু ম্যারিড লাইফ, সেখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে এইচআরকে দ্যাট উই আর ম্যারিড। তাহলে কি হবে, যে মতো আপনি অফিসকে ডিক্লারেশন দেবেন আপনাদের দুটো আলাদা আলাদা প্রজেক্টে দেবে, যেখানে আপনাদের কাজের জায়গাটা কোনো সম্পর্ক নেই, কারণ সমস্যাটা কোথায় হয়, আপনি বাড়িতেও একই মানুষের সাথে কাটাচ্ছেন, অফিসে একই মানুষের সাথে কাটাচ্ছেন, আপনি তো কিছুদিন পর বোর হয়ে যাবেন, তাই না, কারণ আপনার তো আর কোনো ব্যক্তিগত জায়গা রইল না, ঠিক আছে, সেটাও তো একটা জিনিসটাও তো দরকার না, আমাদের তো সবারই একটা পার্সোনাল স্পেসেরও দরকার, সবসময় তো আমরা সম্পর্কের মধ্যে ঠিক থাকি না, আমাদের একটা পার্সোনাল স্পেসেরও দরকার, এই কম্বিনেশন থেকেই একটা সমস্যা তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি আমাদের রেগুলার লাইফে, এগুলোর তো সমাধান দরকার, এগুলোর সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে ব্যালেন্স করা, প্রত্যেকটা মানুষেরই সম্পর্কে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ অ্যান্ড রিলেশনশিপে একটা ব্যালেন্স থাকাটা খুব দরকার। আজকালকার দিনে কি হয় না, আমরা ব্যালেন্স করাটা ভুলে গেছি, আমরা কি করি যে কোনো একটা এক্সট্রিমে বেশি ফোকাস করি, যেমন ধরুন ফর এক্সাম্পল আমরা যখন আমাদের কেরিয়ারে জাস্ট গ্রোথ স্টার্ট হয়েছে, অনেক মানুষই দেখবেন কেরিয়ারের প্রতি তারা এতটা প্যাশনেট যে তারা কিন্তু তাদের পরিবারকে ভুলে যায়, না আমাকে অফিসকে অনেকটা টাইম দিতে হবে, তাই না, আমি যদি অফিসকে যদি অনেকটা টাইম না দিই, ঠিক আছে, আমার প্রমোশন হবে না, আমার গ্রোথ হবে না, তারপর তার সাথে সাথে একটা জিনিস রয়েছে যে সব অর্গানাইজেশনই বলে যে দিস ইজ ইউর ফ্যামিলি, ঠিক আছে, বাট দ্যাট ইজ নট ট্রু, ঠিক আছে, দেয়ার নিডস টু বি ওয়ান রাউন্ড অফ লে অফস অ্যান্ড ইউর ফ্যামিলি উইল চেঞ্জ, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা কেউ মানতে চাই না। এবার কি হয়, ধরুন আমি অফিসের দিকে প্রচণ্ড অ্যাটেনশন দিচ্ছি, আমার কেরিয়ারে গ্রোথটা হলো কিন্তু আমার রিলেশনশিপটা কিন্তু সেটব্যাক হয়ে গেল, কিংবা এটার অন্য দিকটাও ট্রু, দেখা গেল রিলেশনশিপে প্রচুর অ্যাটেনশন দিচ্ছি, রিলেশনশিপটা ইমপ্রুভ হয়ে গেল, কেরিয়ারটা গন্ডগোলে হয়ে গেল, আমাকে চেষ্টা করতে হয় ব্যালেন্স করা। ব্যালেন্স করা মানেটা কি, ব্যালেন্স করা মানে আমি যতটা সময় আমি অফিসে দিচ্ছি আমাকে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কেরিয়ার ইটস অনলি আপ টু 60 years, ঠিক আছে, এবং ঠিক আছে প্রত্যেকটা মানুষের জন্যই, ঠিক আছে, তারা মনে করে দ্যাট দেয়ার ওয়ার্ক উইল ডিফাইন দেম, ঠিক আছে, বাট দ্যাট ইজ ইন রিয়ালিটি ইট ইজ নট ট্রু, ঠিক আছে, যেমন ধরুন ফর এক্সাম্পল প্রত্যেকটা মানুষের জন্য, ফর মোস্ট ইন্ডিয়ানস আমাদের সেলফ ওয়ার্থ ইজ অ্যাটাচ টু আ ডেজিগনেশন। যেমন ধরুন ফর এক্সাম্পল আমি যদি একটা মানুষকে জিজ্ঞেস করি যে আপনি কি করেন, সে কিন্তু তার ডেজিগনেশন দিয়ে শুরু করবে, আমি যদি তাকে বলি যে ডেজিগনেশনটাকে বাদ দিয়ে আপনি কি আপনি বলুন, আপনি সে কিন্তু নিজেকে খুব একটা ভালো ডেসক্রাইব করতে পারবে না, কারণ তার 80% জীবনটাই তো তার কাজ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমার 80% জীবনটাই যদি আমার কাজ হয়, 60-এর পরে আমি কি করবো,
60-এর পরে তো আমাকে বাড়িতেই আসতে হবে, তাই না? এবার দেখা গেল আমি বাড়িতে এই 30 ইয়ার্স 35 ইয়ার্স আমি সার্ভিস করলাম, সার্ভিসে আমি বাড়িতে একদম সময় দিতে পারলাম না। আমার ছেলে মেয়ে নিজের মতন বড় হলো, আমার স্বামী কিংবা স্ত্রী সে তার নিজের সংসার নিরকমভাবে করে দিল। আমি যখন বাড়িতে ফিরবো আমি কিন্তু সে বাড়ির সাথে আর অ্যাটাচমেন্ট ফিল করবো না। সেই জন্যই আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আজকালকার রিটায়ারদের মধ্যে, ঠিক আছে, ছেলে মেয়েদের সাথে ভালো বন্ড নেই, স্পাউসের সাথে ভালো বন্ড নেই, ঠিক আছে। তাদের হয়তো প্রত্যেক দিন প্রচুর ঝগড়া ঝামেলা হচ্ছে না, কিন্তু সাইলেন্ট ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা কাউন্সিলিংয়ে কিন্তু এই জিনিসটা দেখি যে যতক্ষণ সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে, মানে ধরুন আপনি অ্যাক্টিভলি প্রোটেস্ট করছেন অ্যান্ড দেয়ার আর ফাইটস, ততক্ষণ চান্স আছে যে সম্পর্কটা টিকে যাবে। যেই মুহূর্তে ইদার অফ দ্য পার্টনার ফলস সাইলেন্ট, সেখান থেকে আর ওইটা ঘোরানো যায় না। কারণ কি বলুন তো, মানুষ ততক্ষণই ঝগড়া করে যতক্ষণ তার মধ্যে আশা রয়েছে যে সামনে মানুষটা পাল্টাবে। যেই মুহূর্তে সে এই জিনিসটা মেনে নেবে না যে না এই মানুষটা পাল্টাবে না, সে কিন্তু বলা বন্ধ করে দেবে। আর যেই মুহূর্তে সে বলা বন্ধ করে দেবে তখনই আপনাকে রিয়েলাইজ করতে যে না এইখানে আর কিছু করার নেই। কারণ সে যদি আপনার সাথে ঝগড়া না করছে তার মানে সে অন্য কারোর সাথে ঝগড়া করছেই। কারণ মানুষের একটা স্বভাব, ঠিক আছে। আমি আমার পার্টনারের সাথে আমার রেফার দেওয়ার ইচ্ছা নেই, সেটা আমি তার থেকে কোনো এক্সপেকটেশনই করবো না। যেমন অনেক ক্ষেত্রেই শুনি না যে আমার বর কিছুই বলে না, আমার বউ কিছুই বলে না, না তোমাকে বলে না, ঠিক আছে, তুমি দেখো খোঁজ নিয়ে দেখো অন্য কাউকে বলছে, ঠিক আছে। কারণ তার এক্সপেকটেশন রয়েছে যে আমি অন্য জায়গা থেকে পাবো, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে অনেক ক্ষেত্রেই হয়, দেখা গেল মানুষ এই সম্পর্কটাতে হলো না, সাকসেসফুল হলো না, ঠিক আছে। আজকাল যেমন অনেক সেলিব্রিটিরা করেন, ঠিক আছে, তারা বিয়েও তাদের সিনেমার মতন, ঠিক আছে, সিরিজে বেরোয়, ঠিক আছে, 2টো বিয়ে 3টে বিয়ে 4টে বিয়ে, ঠিক আছে। আপনি দেখবেন যে কোনো বিয়েই টিকছে না, ঠিক আছে। কোনো বিয়ে যদি না টেকে তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা কি যে আমার মধ্যে কি কোনো ফল্ট নেই, তাই না? 4টে বিয়ের মধ্যে কমন কি? আমি তো, ঠিক আছে। আমি যদি কমন হই তাহলে আমার নিজের মধ্যে তো কোনো ফল্ট থাকতে পারে। আমি সেই ফল্টটাকে ঠিক না করে, ঠিক আছে, আমি অন্য মানুষকে আমি আমার পার্টনারকে পাল্টানোর চেষ্টা করছি, সেটা তো কোনোদিন সাকসেসফুল হবে না, তাই না? আমি খালি ভাবছি যে না সামনের মানুষের মধ্যেই ফল্ট, আমার মধ্যে কোনো ফল্ট নেই। প্রবলেমটা এইখানে। দেখুন অনেক ক্ষেত্রে কি হয় না, আজকালকার দিনে আমরা দেখছি যে লোনলিনেস ইজ বিকামিং এ ভেরি বিগ প্রবলেম ইন ইন্ডিয়ান সোসাইটিস। কারণ দেখুন কী হচ্ছে না, লোনলিনেসের প্রবলেমটা বেড়ে যাচ্ছে। কারণ আজকাল না আমরা প্রত্যেকটা মানুষ খুব আইসোলেটেড। আগেকার দিনে কি হতো, তাও আপনি বেঙ্গলে এই জিনিস অতটা নোটিস করবেন না, কারণ বেঙ্গলে একটা হিউজ কমিউনিটি কালচার। যেমন ধরুন ফর এক্সাম্পল অল অফ আওয়ার ফেস্টিভ্যালস, ঠিক আছে, আর কমিউনিটি ড্রিভেন ফেস্টিভ্যালস, দুর্গাপুজো হোক, সেটা ঈদ হোক, দিওয়ালি হোক, প্রত্যেকটা ফেস্টিভ্যালে সারা শহর নেমে আসে। কিন্তু আপনি অন্য কোনো মেট্রো সিটিতে চলে যান, ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বেতে, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ সে অফিস থেকে ফিরে আসার পর সে তার ফ্ল্যাটে একা, ঠিক আছে। ফ্ল্যাটে একা সে কী করছে, ঠিক আছে, সেই ইনস্টাগ্রাম স্ক্রোল করছে। আজকাল ম্যাক্সিমাম মানুষের যে ফ্রেন্ড সার্কেলটা সেটা কিন্তু অনলাইন, ঠিক আছে। তারা অনলাইন ইনস্টাগ্রামে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, ভিডিও কলে কথা বলছে। কারণ আজকালকার দিনে কিন্তু কারোর কাছে এই সময়টা নেই যে আমি বাইরে বেরিয়ে আমার বন্ধুর সাথে একটু কথা বলে আসি। যেমন ধরুন ফর এক্সাম্পল আজকের দিনেও আপনি যদি কলকাতা শহরে যে কোনো একটা র্যান্ডম মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে দাদা কিংবা দিদি তুমি কেমন আছো, সে কিন্তু আপনার সাথে বসে 5টা মিনিট কথা বলবে। আপনি অন্য কোনো শহরে গিয়ে চেষ্টা করুন, কারোর কাছে সময় নেই। সে এতটাই ব্যস্ত তার নিজের কেরিয়ার ডেভেলপ করার জন্য, কিংবা সে যেই জিনিসটাই করছে সেটাকে ডেভেলপ করার জন্য, যে আমরা এই সোশ্যাল ক্যাপিটালের জিনিসটা ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি এই জিনিসটা মনে রাখতে হয় যে যদি আমাকে লোনলিনেস কমাতে হয়, যদি আমাকে আইসোলেশন কমাতে হয়, আমার হিউম্যান ক্যাপিটালটা বাড়ানোটা খুব দরকার। আর আমি হিউম্যান ক্যাপিটালটা তখনই বাড়াতে পারবো যখন আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে বন্ধু করব এবং বন্ধুত্ব সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, আমরা বন্ধুটাকে ধরে রাখতে পারি না। কারণ ওই যে আমাকে টেক্সট করলো আমার বন্ধু, আমি ব্যস্ত, আমি রিপ্লাই দিলাম না, ঠিক আছে। দেন একটা মানুষ সেই ওয়ান সাইডেড এফার্ট কতদিন দেবে, তাই না? আলটিমেটলি তো ইট হ্যাজ টু বি আ বোথ সাইড এফার্ট। আমাদের এই যে সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে দায়ী করছি না। আমাদের মধ্যে যদি কোনো নো ফোন টাইম থাকে তাহলে কি এই সম্পর্কগুলো হেলদি হতে পারে? অবশ্যই। আজকালকার দিনে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখি যে অফিসের পরে দিনের শেষে, ঠিক আছে, পার্টনার্সরা যখন একে অপরের সাথে টাইম কাটাতে বসেন তখন তারা কি করছে, ঠিক আছে, বিছানায় দু কোনায়, ঠিক আছে, তারা নিজেদের মতন ফোন ঘাটছে, রিল স্ক্রোল করছে, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছে, এনগেজ করছে। কিন্তু আগেকার দিনে কি হতো যে একে অপরের সাথে কিন্তু আমরা কথা বলতাম নিয়াতে। ম্যাক্সিমাম প্রবলেমস ইভেন ইন রিলেশনশিপস অর ইন জিওপলিটিক্স সেটা কিন্তু কথা বলে সলভ করা যায়। কিন্তু আমরা যদি দিনের পর দিন কথাটাকে অ্যাভয়েড করি, ঠিক আছে, আমরা অন্য একটা ডিস্ট্রাকশন ইউজ করি। কারণ দেখুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সোশ্যাল মিডিয়া কি, ইটস আ ডিস্ট্রাকশন, ঠিক আছে, ইট ইজ নাথিং এলস, ঠিক আছে। অফকোর্স সোশ্যাল মিডিয়া হ্যাজ ডান ইমেন্স গুড টু দিস ওয়ার্ল্ড, কিন্তু প্রিডমিনেন্টলি ফর মোস্ট অফ আস ইট ইজ আ ডিস্ট্রাকশন, ঠিক আছে। আমরা হার্ড কনভারসেশনটা করছি না, আমরা নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখছি, আর সেটা থেকে কিন্তু প্রবলেমটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটুখানি চেষ্টা করি ফোনটাকে বাদ দিয়ে, ঠিক আছে, এভরিডে আমি আর তুমি 15 মিনিট থেকে 20 মিনিট বসে কথা বলবো,
আমার তোমার সারা দিনটা কেমন গেল সেটা ডিসকাস করবো, আমার কি ভালো লাগলো সেটা ডিসকাস করবো, আমার কি খারাপ লাগলো সেটা ডিসকাস করবো, তাহলে কিন্তু আমাদের সম্পর্কগুলো এত ইজিলি ব্রেক হবে না। আজকালকার দিনে মানুষরা কথা বলতে ভুলে গেছেন, একে অপরের সাথে কিরকম ভাবে বেটার করে কানেক্ট করতে হয় সেই জিনিসটা ভুলে গেছেন। আগেকার দিনে কিন্তু এই সমস্যাটা ছিল না, কারণ আগেকার দিনে তাদের টেকনোলজিও ছিল না, তাই না? দিনের পরে আমি অফিস থেকে ফিরে এসে, ঠিক আছে, আমাকে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ নেই, আমি কি করবো, তাই না? কিন্তু আজকে এখন কি, এখন আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে প্রচন্ড ব্যস্ত, সেই জন্যই ঠিক আছে প্রবলেমটা আরোটা অনেকটা বেড়ে যাচ্ছে। আমরা যদি একটুখানি নো ফোন টাইম, নো স্ক্রিন টাইম, ঠিক আছে, এইটা দিয়ে একটুখানি কথা বলার জন্য, ঠিক আছে, তুমি কেমন আছো, তোমার কি চলছে, তোমার কি অসুবিধা হচ্ছে, তোমার কি ভালো লাগছে, এই জিনিসগুলো যদি কথা বলি তাহলে অনেকটা সম্পর্ক বেটার করা যাবে। আমাদের এই এপিসোডের মধ্যে দিয়ে আমাদের যারা নিউলি ম্যারিড কাপল আছে বা যারা রিলেশনশিপে রয়েছে তাদের জন্য আপনার 3টে টিপস। 3টে টিপস হচ্ছে, প্রথম টিপটা হচ্ছে যে আপনার পার্টনারের পার্সপেক্টিভটাকে বোঝার চেষ্টা করুন। আমরা প্রত্যেকটা মানুষের, আমাদের অভিজ্ঞতা আলাদা, আমাদের এক্সপিরিয়েন্সেস আলাদা, আমাদের এডুকেশন আলাদা, এবং আমরা যেরকমভাবে বড় হয়েছি সেটা আলাদা। এবার দুটো আলাদা পার্সপেক্টিভের মানুষ কিন্তু খুব একসাথে কিন্তু তারা খুব ভালো থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা অন্য মানুষের পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করছি না। একটুখানি নিজের পার্টনারের সাথে সময় কাটান, তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করুন, কারণ তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা এরকমভাবে কেন অপারেট করে, তাই না? কারণ প্রত্যেকটা মানুষের যে তারা যে জিনিসগুলো করছে, তাদের যে বিহেভিয়ারগুলো রয়েছে, সেটা পেছনে একটা কারণ থাকে। পার্সপেক্টিভটাকে বুঝতে পারলে মানুষটাকে ডিকোড করাটা অনেকটা ইজি হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সম্পর্কতে অনেকগুলো চান্স দিন, ঠিক আছে? আজকালকার দিনে কি হয়, ম্যাক্সিমাম কাপলস তারা ব্লেম গেম খেলা শুরু করে দেয়, ঠিক আছে, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য মেয়ের পড়াশোনা হচ্ছে না, তোমার জন্য মা বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোমার জন্য আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্পর্কতে ব্লেম গেম খেললে হবে না, ঠিক আছে? অ্যাজ আই সেড আর্লিয়ার, ঠিক আছে, when we are in a relationship, it is not my problem or your problem, it is our problem that we need to solve together. সেই জন্য দুজন ইন্ডিভিজুয়ালি প্রবলেমটাকে না সলভ করার চেষ্টা করে একসাথে কোলাবোরেটিভলি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন। আর লাস্ট জিনিস হচ্ছে সম্পর্কতে একটা ভিশন রাখুন, কারণ ম্যাক্সিমাম টাইম কি হয় না, আমরা চাই সম্পর্ক হবে, ঠিক আছে, আমাদের মাথায় একটা ইমাজিনেশন থাকে যে হয়তো সম্পর্কটা এরকম হবে, আর সেই ইমাজিনেশনটা কোথা থেকে আসে, সেই ইমাজিনেশনটা আসে আমাদের মুভি দেখে কিংবা রিলস দেখে। আমরা ভাবি যে হ্যাঁ, ইনস্টাগ্রামে পারফেক্ট কাপলের মতন হতে হবে, কিংবা সিনেমাতে যেরকমভাবে হিরো হিরোইনরা প্রেম করে সেরকমভাবে হতে হবে, কিন্তু রিয়ালিটিতে কিন্তু ম্যারিড লাইফ কিংবা রোম্যান্টিক রিলেশনশিপস ওরকম হয় না। রিয়েলিস্টিক্যালি, ঠিক আছে, সম্পর্ক কীরকম হয় সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, একটা রিয়েলিস্টিক্যাল গোল সেট করুন, একটা রিয়েলিস্টিক ভিশন রাখুন, তাহলে দেখবেন আপনারা অনেক সুখে শান্তিতে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। এই এপিসোডটা দেখার পর আমি জানি অজস্র ফোন কল আসবে, তো আপনার চেম্বার ডিটেলসটা এবং ফোন নাম্বারটা যদি আমার দর্শক বন্ধুদের জন্য একটু বলে দেন। আমাদের চেম্বারটা হচ্ছে বেলঘরিয়াতে এবং আমার ফোন নাম্বারটা হচ্ছে 8240445792। আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করে নিতে পারেন, বোথ ইন্ডিভিজুয়াল এবং কাপল কাউন্সেলিং। থ্যাংক ইউ সো মাচ। আর আমার দর্শক বন্ধুরা, আপনাদের জন্য অর্পণ বাবুর ফোন নাম্বার এবং চেম্বার ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকবার জন্য, এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনারা আর কি কি জানতে চান। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।